উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া। শেষ পর্ব। হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে মত্ত সবাই হই হুল্লোড়ে মাতামাতির পরিবেশ হবেই না কেন। খানবাড়িতে বিয়ে বলে কথা, সব কিছুতে মাতামাতি থাকবেই। আয়নের কথা মতোই 1 সপ্তাহ তারিখ ধরে বিয়ের দিন ধার্য করা হয়েছিল দুজনের। প্রথমে শফিকুল ইসলামের আয়নকে নিয়ে দ্বিমত ছিল শুভর জন্য, কিন্তু পরে যখন জানতে পারল দুজনের পূর্ব থেকে বিয়েটা হয়েছিল, তাই তিনি বেশ একটা অমত করেননি, আপোষে মত দিয়ে বসে। কারণ অয়নকে ওনার কাছে জামাতা হিসেবে বেশ পছন্দ ছিল পূর্ব থেকেই। নম্রভদ্র, আবার পেশায় ডক্টর, এমন ছেলে কার না পছন্দ নিজের মেয়ের জন্য। সেক্ষেত্রে শফিকুল ইসলাম ও জুয়ের জন্য আয়নের সম্পর্কটা যুক্তিসঙ্গত মনে হয়েছিল। সত্য কথা বলতে ওনার ছেলে মেয়েদের বিয়ে দেওয়া বা করা নিয়ে কোনো আফসোস নেই। ছেলের বউ থেকে শুরু করে মেয়েদের জামাতা পর্যন্ত আল্লাহ তাআলা ওনার মন মতন মিলিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু রিত ছাড়া কোনো কালেই রিত তার পছন্দ ছিল না, পছন্দ হওয়ার মতন কোনো কাজও করেননি গুন্ডামি ছাড়া। শফিকুল ইসলাম মায়ের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় থাকেন। ওনার মনে ভয় হয় এই বুঝি রিত মায়াকে আঘাত করে বসলো বা মেরে ফেলে দিল অগোচরে। সবার আদরের ছোট্ট মেয়ে ওনার, অথচ সেই মেয়ের কপালটাই জুটল গুন্ডা খারাপ ছেলে, যার কাজের ঠিক নেই, ভালোবাসার সংসার বোঝে না। সেই ছেলের সাথে ওনার মেয়ে কতদিন ঠিক থেকে সংসার করতে পারবে আল্লাহ জানে। শফিকুল ইসলাম মনোমস্তিষ্ক বিষয়ে ভেবে গুমট নিঃশ্বাস ফেলে বাড়ির উঠোনের স্টেজের দিকে তাকায়। সেখানে মায়া হলুদ রাঙা জামদানি শাড়ি পরে জুয়ের পাশে হাসি মুখে বসে হলুদ লাগাচ্ছে জুইকে। দুই বোন হাসিটা বেশ নজরে লাগার মতন, একই রকম দেখতে। শফিকুল ইসলাম জুইকে তৃপ্তিময় দৃষ্টিতে দেখে ফের মায়ের দিকে তাকালো হতাশ দৃষ্টিতে। মেয়েটার সুখ কতদিন থাকে আল্লাহ জানে। শফিকুল ইসলাম মায়ের দিকে তাকিয়ে ফের দীর্ঘশ্বাস ফেলতেই আরাফ খান এসে পাশে থেকে কাজ ছড়িয়ে ধরে দাঁড়িয়ে বলে, কি ভাবছো শফিক? শফিকুল ইসলাম মায়ের দিকে তাকিয়ে বলে, ভাবছি খানবাড়ির সাথে সম্পর্ক রাখতে চাই না বলে বলে আমার একটা মেয়েকে সেখানে দিতে চাইনি। অথচ আমার ভাগ্য কি লীলা দেখুন চাচা, আমার একটা মেয়ের জায়গায় বাকি দুজন সেই সম্পর্কে জড়িয়ে পড়েছে। তবে বাকি দুজনের বিয়ে দেওয়া বা করা নিয়ে আমার ভেতরে কোনো আফসোস নেই। ফিহাকে ছেলের বউ হিসেবে পেয়ে যতটা সন্তুষ্ট, আমি ঠিক ততটাই আয়নকে জামাতা হিসেবে পেয়ে সন্তুষ্ট। কিন্তু এত কিছুর মাঝেও আমার ছোট মেয়েটার কপালটা আর গুজল না, অনিশ্চিত ভবিষ্যতেই পড়ে রইল। শফিকুল ইসলামের কথার মানে বুঝল আরাফ খান। শফিকুল ইসলামের যে রিতকে পছন্দ না সেটাও তিনি জানেন, পছন্দ না হওয়ারই কথা। রিত মানুষটাই এমন, কারোর সাথে মিশতে চায় না, উগ্র আর বদমেজাজি টাইপের ব্যবহার করে সবার সাথে। তবে এত কিছুর মাঝে যেটা সত্য সেটা হলো রিতের ভালোবাসা। রিত সহজে কাউকে নিজের সাথে জড়ায় না, কিন্তু একবার জড়িয়ে পড়লে আর ছাড়তে জানে না। ছাড়া জিনিসটাই বোঝে না। আপোষে না থাকলে জোর করে হলেও রাখবে, তারপরও ছাড়বে না। রিত নিজে ভালোবাসার মানুষের যত্ন করতে জানে। বাহিরের মানুষের জন্য রিত যতটা খারাপ ভয়ানক, ঠিক ততটাই ভালোবাসার মানুষদের জন্য কমল, বিশেষ করে মায়ের জন্য। তাছাড়া হৃদের ভালোবাসার মানুষ কম, ওনারা স্বামী স্ত্রী আর মায়া, এই তিনজন মানুষকে ঘিরেই হৃদের ভালোবাসা বা জীবন সংসার। আরাফ খান চোখ আউড়িয়ে মায়ের হাস্যোজ্জ্বল মুখটার দিকে আলতো হেসে মিহিসরে বলতে লাগলো, ভাগ্য আমার, আমি তোমার মতো আদর্শ বাবার আদর্শ ছেলে মেয়েদের পেয়েছি আমার বংশধরের জন্য। জোড়া আল্লাহ বানায় শফিক, যে যার জন্য উত্তম তিনি তার সাথে অপরজনের জোড়া মিলে দেন। সেক্ষেত্রে আমি বলবো আঞ্জুই, ফিহা, আরিফ সবাই তাদের উত্তম সম্পর্ক পেয়েছে। এখন তুমি যদি তোমার ছেলে মেয়ের সবার সম্পর্ক একপাশে নিয়ে হার জিতের কথা বলো, তাহলে বলবো এখানে সবার থেকে ভাগ্যবতী মায়া। মায়ের সম্পর্কের দিক থেকে সবার চেয়ে এগিয়ে আছে। কেন বলছি জানো? আমার বয়স কম হয়নি শফিক, আমি দুনিয়া দেখেছি অনেক, সেই অভিজ্ঞতা থেকে বলছি। আয়ন, আরিফ, জুই, ফিহা এরা সবাই বাস্তববাদী মানুষ। আল্লাহ না করুক জীবনে কোনো কারণে যদি এরা হোঁচট খায়, তাহলে একে অপরের সঙ্গ ছেড়ে তারা একা জীবন লিড করতে পারবে সহজেই। হয়তো ভালোবাসার জন্য কষ্ট পাবে, কিন্তু তারপরও আত্মসম্মান ঠেঙিয়ে বা বাস্তবতা মেনে এগিয়ে যাবে না জীবনে। কিন্তু সেই ক্ষেত্রে রিত পারবে না, একদমই পারবে না। এখানে রিত সবার থেকে বেশি বাস্তবতা বুঝলেও সে ছেড়ে যাওয়া বা দেওয়া এই একটা জিনিস কিছুতেই বোঝেই না। হৃদের কথা হলো, ধরেছি তো ধরেছি, ছাড়াছাড়ি আবার কি?
মানে ছাড়াছাড়ি বিষয়টা ওর পাল্লাই পড়ে না। এমনিতেই হৃদ রাগী জেদি ঘাটতারা মানুষ হলেও সম্পর্কের দিক থেকে সে কোমল। সেখানে বিন্দুমাত্র আত্মসম্মান বোধ খুঁজে পাবে না। মুখে 100 বার বলবে থাকবে না, দরকার নেই, চলে যাব, কিন্তু দিন শেষে দেখা যাবে সে ঠিকই উপস্থিত আছে ভালোবাসার মানুষের কাছে আত্মসম্মান বোধ ছেড়ে। হৃদ ছাড়াছাড়ি জিনিসটা সহ্য করতে পারে না, কারণ মৃত্যুর ন্যায় ছটফট করে। তাই সে মায়াকে আমৃত্যুও ছাড়বে না। এবার যে যত কিছুই করুক না কেন, এবার তুমি বলো সম্পর্কের দিক থেকে কে বেশি ভাগ্যবতী, মায়া নাকি বাকি সবাই? শফিকুল ইসলাম আরাফ খানের দিকে চোখ তুলে তাকাতেই তিনি একগাল হেসে আশ্বাস করলো ওনাকে। তিনি এক পলক আরাফ খানকে দেখে ফের মায়ের হাসি মুখের দিকে তাকালো। মায়ের মুগ্ধঝরা হাসি প্রকাশ করে সে স্বামীর ঘরে কতটা ভালো আছে। ভালো থাকলেই হয়, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, এই দোয়াই তিনি করেন। আরাফ খান, মায়া, টিয়া, ছায়া, মারিহা, নিহা, সোহাগ সহ খানবাড়ির বাকি কাজিন সদস্যদের নিয়ে আশুগঞ্জ থেকে ফিরল খানবাড়িতে। ফিহা আশুগঞ্জে আছে আরিফের বউ হয়ে, জুয়ের বিয়ে কাজে হাত চালিয়ে। সব কিছু ঠিকঠাক যাচ্ছে। মায়া আজকে সারাদিন করে জুয়ের সাথে নিজের বাড়িতে ছিল। সন্ধ্যায় খানবাড়ি থেকে জুয়ের জন্য তথ্য নিয়ে আরাফ খান সবাইকে সহ আশুগঞ্জ পৌঁছায়। একে একে সবার মাঝে জুইকে হলুদ ছুঁয়ে মায়া নিয়ে পুনরায় চলে আসলো খানবাড়িতে আরাফ খান। মায়ের প্রথমে নিজের বাড়িতে থাকার আবদার জানিয়েছিল, কিন্তু হেনা খানের নিষেধ ও হৃদের ভয়ে মায়াকে খানবাড়িতে নিয়ে আসে তিনি। হৃদ দেশে নেই আজ 7 দিন হলো, তারপরও মায়া খানবাড়ি থেকে অকারণে বের হওয়া নিষেধ, হৃদের পারমিশন ছাড়া। সেখানে মায়া আজ গোটা একটা দিন পার করলো আশুগঞ্জ থেকে। হৃদের কানে কথাটা গেলে খারাপ হবে সেই চিন্তায় মায়াকে নিয়ে আসেন তারা। তবে এখানে মায়ের প্রতি হেনা খানের আলাদা নজরও ছিল। কারণটাও সিম্পল, তবে তারপরও কোথাও একটা কিন্তু ভাব থেকেই যায়। মায়ের সেদিনের পর আজ পর্যন্ত শারীরিক দুর্বলতা দেখা দেয়নি, বেশ ভালোই ফুরফুরে হয়ে ঘুরে ঘুরে করে বেড়াচ্ছে সারা বাড়ি। এখনও তাই আছে। বিগত 6 দিনের ঝামেলায় তিনি একদমই মায়ের হসপিটালের রিপোর্টগুলো আনতে পারেননি, কি আছে তাতে জানতেও পারেননি। তাই আজ তিনি মন খচখচ একজন সার্ভেন্টকে পাঠিয়েছে মায়ের রিপোর্টগুলো হসপিটাল থেকে নিয়ে আসতে। বাকিটা না হয় তিনি রিপোর্ট দেখে কনফার্ম করবে। আয়নের হলুদ স্টেজে খানবাড়ির ছাদে করা হয়েছে, তবে এখনও ফাংশন শুরু করা হয়নি, করবে 12টার পর। এখন সবেমাত্র 8টা ছেড়ে 9টার ঘরে ঢুকলো সময়। মায়া ঘুরঘুর করতে করতে হৃদের রুমে গেল। ফ্রিজ খুলে তৃষ্ণার্তের মতন আইসক্রিমের বক্স নিয়ে বসলো ফ্লোরে। চামচ দিয়ে 20 আইসক্রিম খেতে খেতে অপর হাতে টেনে নিজের মাথার হিজাব খুলে পাশে রাখলো। বাম হাতে চুলের খোপা ছেড়ে চুল ছাড়িয়ে বসল ফ্লোরে। হঠাৎ গরমের ভাবটা যেন বুঝে না, রিমোট চেপে রুমের এসি পাওয়ার বাড়িয়ে আইসক্রিম খাওয়ায় মন দিল ও আসন ধরে বসে মায়া। 2 হাত ভর্তি ভেলভেট চুড়িগুলো যেন চকচক করছে মায়ের হলদে হাতে। হৃদ রুমে ঢুকতে ঢুকতেই সেই মনোরম দৃশ্যটা চোখে পড়ে গেল। মায়াকে দেখতে দেখতে বাম হাতে আলতো ধাক্কা দিয়ে দরজা লক করে ট্রাউজারের পকেটে 2 হাত গুজে দাঁড়ায়। অনেকটা সময়ের পর বউটাকে ভাগে পেয়েছে সে। বিগত 2 ঘন্টা ধরে বউকে খুঁজে চলেছে বাড়িতে। সব কামধাম ছেড়ে ছুড়ে বউয়ের জন্য শুধু থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে এসেছে মন ছটফট করতে করতে। অথচ বাড়ি ফিরে শোনা গেল বউ তার নিখোঁজ বাপের বাড়ি। বোনের বিয়ের আমেজে মজে আছে স্বামীর খবর না নিয়ে। বেয়াদব বউ তার, স্বামী বোঝে না। হৃদ এগিয়ে আসে ঝুঁকে মায়ের আইসক্রিমের বক্সটা হঠাৎ টেনে নিতেই মা চমকে ওঠে। চোখ তুলে উপরের দিকে তাকাতেই চোখে পড়ল হৃদকে বাড়ির কাপড়ে দাঁড়িয়ে থাকতে। মায়া হৃদকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে খুশিতে। তৎক্ষণাৎ লাফিয়ে ওঠে হৃদের গলা ঝুলে পড়ে টুক করে হৃদের গালে চুমু খেতে খেতে বলে, আপনি এসেছেন, আমি এতগুলো মিস করেছি আপনাকে। হৃদ মায়ের পিঠ জড়িয়ে বুকে নিতে নিতে বলে, জি দেখেছি কতটুকু মিস করেছেন আপনি আমাকে। মায়া মুখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলে, আপনি কখন এসেছেন? সন্ধ্যায়। মায়া অবাক হয়ে বলে, আল্লাহ এতক্ষণ? হৃদ হাত বাড়িয়ে আইসক্রিমের বক্সটা পাশে রেখে মায়ের নাক টেনে বলে, জি ম্যাডাম এতক্ষণ। হৃদের নাক টানতে মায়া অতিষ্ঠ হয়ে নাক ঘেঁষতে ঘেঁষতে দূরে সরে বলে, উফ সবসময় আমার নাকের সাথে লাগেন কেন আপনি? আমার নাক বড় হয়ে গেলে আপনার কপালও কখনো বউ জুটবে না দেখিয়েন। মায়ের কথায় দুষ্টুমি খেয়ে গেল হৃদের চেহারায়। দুষ্টুমি কণ্ঠে বলল, তাই? হৃদ ট্রাউজারের পকেটে হাত গুজিয়ে অপর হাতটা চুলে চালিয়ে বলল, আমার কপালে এমনিতেও বউ নাই, বউ বাপের বাড়ি গেছে, আপাতত বউয়ের দরকারও নেই। যার এমন হট সুন্দরী একটা বেআইন থাকে সেই ব্যক্তির বউয়ের বাপের বাড়ি থাকাই উচিত। সেক্ষেত্রে আমারও আছে, বউকে চাই, আমার সুন্দরী বিয়ান সাহেবকে পেলেই হবে। মানে
মানে খুব সিম্পল, বউ আমার বাপের বাড়ি গেছে বোনের বিয়েতে, তাই আপাতত আমি সিঙ্গেল। যেহেতু বউ নাই তাই সুন্দরী বিয়ানের সাথেই পরকীয়া চালাবো গোপনে। কি বলুন বেআইন সাহেবা, চলেন শুরু করি। হৃদের কথায় মায়া নাক মুখ ছিটকে দূরে সরে যেতে যেতে বলে, ছি এত বাজে আপনি, বউ রেখে শেষে বিয়ানের সাথে পরকীয়া, ছি ছি আস্তাক ফিরুল্লাহ। মায়া নাক ছিটকানিতে হৃদ হেয়ালি করে বলে, কি আজব, সুন্দরী বেআইনদের উপর জন্মসূত্রেই বেআইদের একটা দাবি আছে না? সেক্ষেত্রে আমার দাবিটা তো শত আনায় পূর্ণ। তাছাড়া এই সুন্দরী বেআইনের সাথে পরকীয়া করাটা ফরজ হয়ে গিয়েছে। এমনিতেই 7 দিনের অবশ আমি, তারপর আবার ঘরে বউ নাই, রাতে ঘুমাইতে পারি না, অঙ্গ জ্বালা জ্বালা করে। তাই আজকে রাতে বউয়ের জায়গায় সুন্দরী বেয়ানকেই গিলে খাবো। জন্মসূত্রে বেআইদের দাবিও পূরণ হয়ে যাবে। কি বলুন বেআইন, চলুন শুরু করি। হৃদ হাত নাড়িয়ে এগিয়ে আসতেই মায়া পুনরায় ছিটকে দূরে সরে বলে, নাউজুবিল্লাহ কথাবার্তা, ছি ছি অসভ্য বিয়াই আমার, আস্তাক ফিরুল্লাহ সরুন। কথাগুলো বলতে বলতে মায়া হৃদকে পাশ কাটিয়ে দরজার দিকে দৌড়াতে গেলে হৃদ পেছন থেকে মায়াকে আটকে ধরে বলে, আমি 1 সপ্তাহ পর বাসায় আসছি, আপনাকে সহজে পালিয়ে যেতে দিব ম্যাডাম, আগে আমার স্বার্থ পূরণ হোক, তারপর বাকি সব। কথাটা বলতে বলতে হৃদ হালকা ঝুঁকে মায়াকে কোলে তুলে নিল। বিছানার দিকে এগোতে নিলে মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের বুকে টি শার্ট টেনে মুখ লুকাতে হাত পা ছাটিয়ে বলে, এই একদম না, ছাড়ুন বলছি, আমি অয়ন ভাইয়ের হলুদে অনুষ্ঠানে যাব, সবাই ছাদে, আমি সেখানেই যাব, ছাড়ুন। হৃদ মায়াকে বালিশে শুইয়ে দিয়ে নিজের নাক মায়ের নাকে ঘেঁষে নিচু স্বরে বলে, তোমাকে ছাড়া বাইরে সবার চলবে বউ, তাদের ফাংশনও শেষ হবে, কিন্তু তোমাকে ছাড়া আমার এখানে কিছু চলবে না, না শুরু করা যাবে আর না শেষ। সুন্দরভাবেই শেষ হয় আয়নার জুয়ের বিয়ে। মেহেরবানের হাত ধরে বধূবরণ করা হলো জুয়ের। গায়ে খয়েরি রঙের লেহেঙ্গা পরে লম্বা ঘোমটা সহিত খানবাড়ির ড্রয়িং রুমে বসে আছে জুই। চারপাশ থেকে খানবাড়ির আত্মীয়রা জুইকে ঘিরে বসে আছে বউ দেখায়। জুই নত মস্তিষ্কে মায়ের এক হাত চেপে বসে আছে অস্থিরতায়, লজ্জা ভয় আর অস্থিরতা জেগে আছে মনে। নিয়ম অনুযায়ী জুইকে চৌধুরীর বাড়িতে বউ হিসেবে উঠানোর কথা থাকলেও নাহিদ চৌধুরীর মৃত্যুতে মেহেরবানের মানসিক সুস্থ না থাকায় আয়নের বিয়ের অনুষ্ঠান তারা খানবাড়ি থেকেই করে। এত আয়োজন মেহেরবানের দ্বারা একা সামলানো সম্ভব হবে না বলেই তাই সব কিছু ঠিকঠাক চলছিল। মায়াও হাসি মুখে স্বাভাবিকভাবে জুয়ের পাশে বসেছিল, কিন্তু বিপত্তি ঘটল হৃদের হঠাৎ আগমনের তাণ্ডবে। তখন সন্ধ্যা প্রায় 7:10। হৃদের গায়ে তখনও অফিসিয়াল গেট আপ ছিল। মূলত সে আয়নের বিয়েতে ছিল না, তাড়ামি করে নিজের অফিসে চলে গিয়েছিল সবার না করা সত্ত্বেও। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বিপত্তি বাজল তখন যখন মায়ের হসপিটালের রিপোর্ট কার্ডগুলো হেনা খানের জায়গার সার্ভেন্টটি আসিফের কাছে পৌঁছে দেয়। তখন কাল রাতেই মায়ের হসপিটালের রিপোর্ট কার্ডটি আসিফের হাতে তুলে দিয়েছিল সার্ভেন্ট লোকটা। আসিফ বিয়ের ঝামেলায় হৃদের হাতে তখন পৌঁছায়নি এবং হৃদকে পরে দিবে বলে হৃদের একটা জরুরি ফাইলের সঙ্গে রেখে দিয়েছিল, যেটা আজ সন্ধ্যায় হৃদ ফাইল চেক করতে গিয়ে দেখলো হসপিটালের রিপোর্টে মায়ের নামটা দেখে হৃদ প্রথমে চমকেছিল। মায়ের অসুস্থতার কথা চিন্তা করে উদ্বিগ্নতার সহিত সেটি চেক করতেই হৃদ বুঝলো মায়ের প্রেগনেন্ট। বিষয়টি হৃদের মাথায় বজ্রপাত হওয়ার ন্যায় ছিল। মায়ের পুনরায় প্রেগনেন্ট হওয়াটা ছিল ইম্পসিবল, যেটা হৃদের কাছে অবিশ্বাস লেগেছিল, কিন্তু বারবার রিপোর্ট চেক করেও একই উত্তর পেয়ে হৃদের রাগ ওঠে। ধোঁকা জিনিসটা বরাবরই পছন্দ না তার। বউকে সে ভালোবাসে, তার মানে এই না যে সে সবসময় ছাড় দিবে। ধোঁকাদারি করার পর তো মোটেও নয়। খানবাড়িতে ঢুকেই হৃদ সবার প্রথমে মায়াকে হাসি মুখে জুয়ের পাশে বসে থাকতে দেখে রাগান্বিত ভঙ্গিতে হৃদ সেদিকে এগিয়ে গিয়ে মায়ের বাহু টেনে দাঁড় করিয়ে ঠাস করে থাপ্পড় বসায় মায়ের বাম গালে। আশপিক ঘটনায় হতভম্ব হয়ে যায় উপস্থিত সবাই। হৃদের হঠাৎ থাপ্পড়ে অবুঝের মতন গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মায়া। হেনা খান মায়ের পাশে ছিল। হৃদের থাপ্পড় মারাতে তিনি উত্তেজনায় ভঙ্গিতে জুইকে রেখে মায়াকে নিজের বুকে টেনে নিতে নিতে হৃদকে কড়া গলায় বলল, হৃদ কী করছিস তুই? পাগল হয়ে গেছিস? মেয়েটাকে শুধু শুধু মারছিস কেন? হৃদের আগে কটমট করে দাঁত পিষে হাতের রিপোর্টগুলোকে কচলায়। পেছনে দাঁড়িয়ে থাকা আসিফকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে, আসিফ ড্রয়িং রুমের সবাইকে বাহিরে নিয়ে যা দ্রুত। হৃদের আদেশ অনুসরণ তাই করলো আসিফ। খানবাড়ির সদস্যরা ছাড়া বাকি সকল আত্মীয়দের বাড়ির বাগানের দিকে নেওয়া হলো। ভিতরের ড্রয়িং রুমে রইল হেনা খান, মেহেরবান, জুইটিয়া, সাহেবা, নিহার, মারিহা। বাড়ির বাকি পুরুষ আপাতত বাহিরে আছে আয়নকে নিয়ে। আরাফ খানও সেখানেই আছে। সকলে বের হয়ে যেতেই হৃদ ফের মায়ার বাহু টেনে নিজের কাছে আনতে চাইলে বাধা দেয় হেনা খান। হৃদ চেতে ওঠে, রাগ বসে হাতের রিপোর্টগুলো ছুঁড়ে ফেললে ফ্লোরে। ফেলতে ফেলতে মায়ের উদ্দেশ্যে বলে,
তোরে আমার বারবার নিষেধ করার পরও তুই কেন আমাকে ঠেঙিয়ে একবারের জায়গায় দুইবার করে প্রেগনেন্ট হলি? তোকে বলেছিলাম না আমার বাচ্চা চাই না, তারপরও কেন তুই আমার কথা শুনলি না? হৃদের কথা বোধগম্য হতেই উপস্থিত সবাই থমথমে খেয়ে মায়ের দিকে তাকালো অবিশ্বাস চোখে। মায়ের থাপ্পড় খেয়ে এতক্ষণ কান্না করলেও হৃদের কথা এবার চুপ হয়ে যায়। খুশিতে চোখ মুখ জ্বলে ওঠে। হেনা খান সহ বাসার সবার একই অবস্থা। খুশিতে আটখানা হয়ে ওঠে মায়ের প্রেগনেন্ট এই সংবাদটি শুনে। মায়ের পুনরায় কনসেপ্ট করেছে, বিষয়টি সবার কাছে বিশাল বড় কিছু পাওয়ার নয় আনন্দের লাগলেও হৃদের কাছে ছিল কাটা বিষের সমতুল্য কিছু। হৃদের বেবি চাই না মানে চাই না। এখানে বউকে হারিয়ে তো মোটেও না, আগে বউ তারপর বাকি দুনিয়া। মায়া হৃদের কথায় খুশিতে আটখানা হয়ে ঘোরের মাঝেই অবিশ্বাস্য গলায় বলে ফেলে, সত্যি আমার বাবু হবে? মায়ার এই সামান্য কথাও হৃদের চেতে ওঠে। সে কি হেয়ালি করছে এখানে? তার সব কিছু ছেলে খেলা লাগে এই বেয়াদব বউয়ের কাছে। হৃদ তারে আসতে চাইলে মায়াকে মারতে হেনা খান বাধা দিয়ে দাঁড়ায় মাঝে। তিনি মায়ের সঙ্গে দিয়ে হৃদকে পরপর করা শাসন করতেই হৃদ নিজেকে কন্ট্রোল হারায়। হাতের কাছে যা পাচ্ছে তাই উল্টে ফেলছে ফ্লোরে। মোট কথা ছোটোখাটো ভাঙচুর একটা তাণ্ডব ঘটে গেল ড্রয়িং রুম জুড়ে। উপস্থিত সবাই ভয়ে নিশ্চুপ হয়ে যেতে হেনা খান জোর গলায় বলে, মেয়েটাকে আঘাত করছিস কেন? এই বাচ্চা কি তোর না? নিজের সন্তানকে মেরে নিতে এত দ্বিধা কিসের তোর? সব কিছুতে তোর কথা শুনতে হবে কেন অন্যকে? রিচ চেঁচিয়ে বলে, সন্তান আমার, আমি বলেছি ওকে প্রেগনেন্ট হতে। আগ বাড়িয়ে কেন প্রেগনেন্ট হলো? আমার সুখ কি ওর সহ্য হয় না? 2 দিন পর পর আমার জন্য টেনশন কিনে আনে। 4টা মাস শান্তিতে সংসার করতে পারিনি, এর মধ্যে 2বার কনসেপ্ট করছে ও। আমি কি মরে যাচ্ছিলাম? এত তাড়াহুড়ো কিসের ওর? কেন নিজের জীবনকে রিস্কে উঠালো? মিসক্যারেজের পরপর কনসেপ্ট করা নিষেধ। ডক্টররা পার্সোনালি এই বিষয়ে পরামর্শ দেয় নিম্নে 6 মাসের আগে বেবি প্ল্যানিং না করতে। সেখানে তোমার নাতনি আমাকে ঠেঙিয়ে 2 মাসের মাথায় পুনরায় কনসেপ্ট করলো কেন? এই রিপোর্টে কী লেখা আছে জানো? তোমার নাতনি উপযুক্ত নয় এখন বেবি নেওয়ার জন্য। প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেটেড আছে, ওর বয়স কম। তারপরে যদি এই বেবিটা স্বেচ্ছায় কনসেপ্ট করে দেয় তাহলে জীবনের রিস্ক থাকে 90%। হয় বাচ্চা নয়তো মা। এখন তুমি বলো তোমার নাতনিকে আমার কি করা উচিত? জানে মেরে দেওয়া উচিত না? ওর জন্য আমি কেন অশান্তিতে থাকবো? ও কনসেপ্ট করেছে, এটা ওর দোষ। আমি বলেছি ওকে প্রেগনেন্ট হতে? বলি নাই। তাই এই বাচ্চা আমার না, কিন্তু বউ আমার। তাকে হেফাজত করার দায়িত্ব আমার। চল তুই হসপিটালে, এখনই অ্যাবর্শন করাবি। এই বাচ্চা আমার না, তুই আমার। হৃদের কথায় চমকে ওঠে সবাই। হেনা খান বাধা দিতে গিয়েও বাধা দিতে পারে না মায়ের জীবনের কথা ভেবে। এতকাল পরে খান বাড়িতে সুখ ধরা দিয়ে যেন এইভাবে চলে যাবে ভাবেনি তিনি। আল্লাহ বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন ওনাদের। এই থেকে বের হওয়ার কোন পথ আছে জানা নেই। যদি তিনি বাচ্চাটার লোভ করে তাহলে মায়াকে হারাতে হবে, আর মায়াকে হারালে হৃদও হারাতে হবে। হয়তো চিরতরে হৃদ ওনাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিবে তখন, এবং দেখা যাবে বাবা হয়ে নিজের সন্তানের মুখদর্শন করবে না পর্যন্ত চিরজীবন। তার চেয়ে ভালো হৃদের কথায় মেনে নেওয়া। আল্লাহ দেওয়ার মালিক, তিনি নিশ্চয়ই এই কঠিন সমস্যা হতে বের করবেন। হেনা খান মনে মনে দোয়া করলো। হৃদ এগিয়ে এসে মায়ের হাত টেনে ধরতে চাইলে মায়া ভয়ার্থ ভঙ্গিতে উত্তেজিত হয়ে দৌড়ে সিঁড়ির দিকে মরে যাবে, তারপরও নিজের বাবুকে কিছু করবে না। এবার আসুক যত বড় ঝড় তুফান, মায়া ভয় পাবে না। মায়া হঠাৎ দৌড়ে চমকে ওঠে সবাই। এই অবস্থায় মায়ের দৌড়ানো মানেই অনেক রিস্ক। সবাই মায়াকে নিষেধ করলো দৌড়াতে। মায়া শুনল না। হৃদ থেকে পালিয়ে বাঁচতে ভয়ে সামনের দিকে দৌড়াতে গিয়ে পা বেঁধে হোঁচট খেয়ে উপর হয়ে পড়ল ফ্লোরে। হাঁটুতে ব্যথা পেয়েও তার পরোয়ানা না করে তৎক্ষণাৎ উঠে আবার সামনের দিকে দৌড়াতে চাইলে হৃদ পেছন থেকে চেঁচিয়ে বলে, হৃদ হৃদ প্লিজ দৌড়িও না, তোমার জন্য ভালো হবে না, দাঁড়াও তুমি হৃদ। মায়া শুনল না। প্রাণপণে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে চাইলে হৃদ পেছন থেকে এসে মায়ের বাহুতে ধরে কাছে টানে। হৃদ 2 হাতের আঁচলে মায়াকে বুকে নিতেই মায়া ধস্তাধস্তি করে জোর গলায় কেঁদে উঠে বলে, আমি এখনই অ্যাবর্শন করাবো না, ছাড়ুন আমাকে। আমি দিব না কাউকে আমার বাবুকে মারতে। আপনি আমার বাবুকে মারার চেষ্টা করলে আমিও আমার বাবুর সাথে মারা যাব। তখন থাকিয়েন আপনি একা একা, তারপরও আমি আমার বাবুকে ছাড়বো না। মায়া হাউমাউ কান্না করতে হৃদ মায়াকে ছেড়ে দেয়। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। ইচ্ছে করছে বউকে পিটিয়ে সোজা করে দিতে। হৃদ রক্তিম চোখে মায়ের দিকে তাকালো। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, তোর আমাকে চাই নাকি বেবিকে? মায়ের সহজ সরল উত্তর, বেবিকে চাই। মায়ের কথায় হৃদ আরও তেতে ওঠে। মায়ের জীবনে সে কখনো গুরুত্বপূর্ণ ছিল না। যার অস্তিত্ব নেই সেই বাচ্চার জন্য তাকে অমূল্য করে দেওয়াটা হৃদের বেদনার কারণ হলো। হৃদের কথা হলো,
মায়ের জীবনে হৃদ আগে থাকবে, তারপর বাকি দুনিয়া। কিন্তু মায়া হৃদের উপরে সবাইকে রাখে বলে হৃদ তেতে ওঠে। পাশের ফ্লাওয়ার বাসটি মাথার উপর তুলে ফ্লোরে ফেলে মায়ের দিকে আঙুল তুলে বলে, তুই থাক তোর সন্তানকে নিয়ে, আমি আর জীবনেও তোর কাছে আসবো না। তোর মতো বেয়াদব বউ আমার দরকার নেই। হৃদ খান বাবা হবে বিষয়টি বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল খানবাড়ির মেহমানদের মাঝে। সবার মাঝে উৎফুল্লতা দেখা গেল। কেউ কেউ আবার অগোচরে খানিকটা দৃষ্টিও বাঁকালো মায়ের প্রতি হিংসায়। তবে সব কিছুর মাঝে মায়ের প্রতি দোয়াটাই বেশ করে করলো সবাই। আর মায়া, তার তো যেন 1 কেজি রক্ত বেশি বেড়েছে বেবি হবে বলে। হৃদ যে রাগ করে বাসা ছাড়লো সে দেখে কে? দিব্যি খুশিতে আটখানা হয়ে আছে, মুখের হাসি যেন পড়ছেই না। আনন্দ এতটা যে লজ্জা পাওয়ার বিষয়টাও কাজ করছে না। মায়ার কথা ওর বাবু হবে তো মায়া খুশি হবে না, প্রকাশ করবে না? মায়া ওর বাবুকে পৃথিবীতে নিয়ে আসা নিয়ে কতটা খুশি। মায়ের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন, তাহলে মায়া কেন আল্লাহর শুকরিয়া আদায় করবে না খুশি হয়ে বলে? বিয়ে আমেজ ছেড়ে একে একে সবাই মায়াকে দোয়া করে বের হলো মায়ের রুম থেকে। হেনা খান মায়ের সাথেই বিছানায় বসা। আরাফ খান হৃদের বাবা হওয়ার সংবাদটি পেয়ে মিষ্টি ভাণ্ডার খালি করেছে মানুষের মাঝে বিতরণে। সবাই মায়ের রুম থেকে বের হতে যেতেই হেনা খান বেশ কিছু সময় পর উঠে দাঁড়ায় জায়গা ছেড়ে। বাড়িতে বিয়ে, হাতে কাজ বেশি, তাই আপাতত নিচে যাবেন। তিনি মাকে রেস্ট করতে বলে মায়ের মাথায় হাতুড়ে হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। তিনি মায়ের কনসিভ করার নিয়ে অনেকটা খুশি, কিন্তু মায়ের রিপোর্টের বিষয়ে বেশ চিন্তিত। মা হারিয়ে সন্তান ওনারা চান না। আল্লাহর দরবারে মা সন্তান দুটোই সুস্থভাবে চায়। এবার আল্লাহ যেন সহায় থাকেন ওনার পরিবারের প্রতি, এই দোয়াই করেন হেনা খান। চিন্তায় চিন্তায় হেনা খান রুম ছেড়ে বের হয়ে যেতেই মায়া উঠে দাঁড়ায়। গায়ের কালো জামদানি শাড়িটা টেনে ঠিক করে রুম থেকে বের হয়। তখন হৃদ বাসা থেকে রাগ করে চলে গেলেও মায়া জানে কিছুক্ষণ পর ঠিকই চলে আসবে, একা থাকতে পারবে না মায়াকে ছাড়া। তাই আপাতত নিশ্চিত মনে আয়নের রুমের দিকে এগোলো জুয়ের জন্য। রাত 11টা 20 বাজে। জুই কেমন আছে একবার দেখা করার দরকার। মায়া আয়নের রুমে ঢুকতে দেখলো জুই ঘিরে বসে আছে আয়নের ফুফাতো কাজিনরা। মায়া এগিয়ে জুইয়ের একপাশে বসতেই খুব করে মায়ের হাতটা চেপে ধরে জুই অসহায়ত্ব প্রকাশ করে। মায়ের কপাল কুঁচকে তাকাতেই জুই বোঝায় সে ফ্রেশ হতে যায়। মায়াও তাই করলো। সবাইকে রুম থেকে বিদায় করে জুইকে ওয়াশরুমে পাঠালো। জুই ফ্রেশ হয়ে মায়েকে বিছানায় নিশ্চিন্ত মনে বসে থাকতে দেখে এগিয়ে আসতে আসতে বলল, তুই কি সত্যি এই বেবিটাকে কন্টিনিউ করতে চাস ঋতু? জুইয়ের হঠাৎ প্রশ্নে কপাল কুঁচকে আসে মায়ার। প্রশ্নটা মোটেও পছন্দ হয়নি, তাই উত্তরটাও কড়া দিল। বাজে কথা বললে চলে যাব কিন্তু জুই, আমার বাবু, আমি তাকে কন্টিনিউ না করার প্রসঙ্গ আসছে কোথায় থেকে? মায়ের শক্ত গলায় খানিকটা নরম হয়ে আসলো জুই। দুই বোনের মাঝে সে ঝামেলা চায় না, তবে মায়ের শারীরিক কন্ডিশন ও হৃদের রেগে যাওয়াতে জুই এই প্রশ্নটা করেছিল মায়াকে। জুই এগিয়ে এসে হাতের টাওয়ালটা কোলের উপর নিয়ে বিছানায় বসলো মায়ের মুখোমুখিতে। নরম গলায় বলল, ভাইয়া যে রেগে আছে তোর উপর, সেটা কি করবি? সে কিছুই না, ওনার মর্জি মতো কোনো কিছু না হলেই রেগে যায়, এটা নতুন না। এখন রেগে আছে, কিন্তু দেখবি একটু পর ঠিকই এসে হাজির হয়ে যাবে আমার কাছে। এই অবস্থায় তো আমাকে মোটেও একা ছাড়বে না, জানি আমি। উনি মুখে মুখে 100 বার আমার সাথে রাগ করে চলে যাবে থাকবো না, কিন্তু আজ পর্যন্ত আমাকে ছাড়া একা থাকতে পেরেছে। এতদিন যখন দূরে থাকতে পারেনি, আগামীতেও পারবে না। এখন আমি একা নই, ওনার সন্তানও আছে আমার সাথে, তাই ওনার আমাদের একা ছেড়ে যাওয়া পথ বন্ধ। মায়ের কথায় অবাক হওয়ার সুরে জুই বলে, এত বুঝিস ভাইয়াকে? একদম। তাহলে ভাইয়ার টেনশনটা কেন বুঝতে চাচ্ছিস না? তোর কিছু হলে ভাইয়া ভালো থাকতে পারবে? তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ভরসা, তিনি দেখবেন আমাদের। আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। আমার এই মুহূর্তে শুধু বাবুকে ছাড়া অন্য কোনো চিন্তা নেই। আমি জানি উনি আমাকে নিয়ে টেনশনে আছে, কিন্তু আমি এটাও জানি উনি আমাদের খেয়াল খুব ভালোভাবে রাখবেন। আমার বহু সাধনার ফল আমার সন্তান। আমি প্রথমবার ব্যর্থ হয়েছি, তাই বলে দ্বিতীয় হাল ছাড়বো না। যা হবার তা দেখা যাবে। মরলে হলে এমনি মরবো, তারপরও সন্তানের খুনি হব না ইনশাল্লাহ। সন্তানকে দুনিয়ার আলো দেখানোর শেষ চেষ্টাটা পর্যন্ত আমি এবার যত কিছু হোক না কেন করব। মায়ের দৃঢ় মনোবল অবাক হলো জুই। মায়ের নিজের সন্তানের জন্য এতটা সাহসিকতা সত্য প্রশংসনীয়। রাত প্রায় 1টার ঘরে। জুই বসে থাকতে থাকতে খাটে হেলান দিয়ে মাথা ফেলে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎই কাঁচা ঘুমের মধ্যে ধূর ফুরিয়ে উঠে বসে দরজার সামনে থেকে মানুষজনের
হাও মাও গুঞ্জনের শব্দ শুনে কয়েক সেকেন্ডের ব্যবধানে জুই বুঝতে পারে আয়নকে দরজার সামনে আটকে রেখেছে টাকার জন্য, যার জন্য কোলাহল শব্দ শোনা যাচ্ছে বেশ করে। অস্থিরতায় জুই নড়ে চড়ে বসলেও হাত পা ক্রমশ শীতল হয়ে আসছে বাহির থেকে আয়নের গলা শুনে। এতদিন তো অশুভ ডক্টরের মুখে মুখে নির্লজ্জ হয়ে বেড়াতো, কিন্তু আজ তো জুই স্বয়ং তার ঘরে, তারই বিছানায়, তারই বউ সেজে বসে আছে। এবার কি হবে জুইয়ের? ভেতরকার অস্থিরতায় জুই কি করবে ভেবে না পেয়ে ভয় দ্রুততার সঙ্গে খাট থেকে নেমে লুকালো রুমের কর্নারের কাবাটের পেছনে। জুই ন্যাকা নয়, আর না ন্যাকামি সে করে, কিন্তু এই মুহূর্তে বুদ্ধি তার দ্বিগুণ হারে লোপ পেয়েছে আয়নের আগমনে। এই রাতের জন্য সে মানসিকভাবে প্রস্তুত থাকলেও আয়নের গলার স্বর শুনে সব কিছু গুলিয়ে ফেলছে নিজের মাঝে। ভয় নাকি লজ্জা, কী নিয়ে সে এত উত্তেজিত হচ্ছে সেটাও ঠিকঠাক বুঝতে পারছে না। হয়তো দুটো জিনিসই একত্রে কাজ করছে জুইয়ের মাঝে। এজন্য আয়ন কাজিনদের টাকার ঝামেলা মিটিয়ে রুমে ঢুকে দরজা লক করে পেছনে ঘুরে ডিম লাইটের আবছা আলোয় খালি খাটটার দিকে তাকালো। জুইকে বিছানায় না দেখে স্বাভাবিকভাবেই মনে করলো হয়তো জুই ওয়াশরুমে গিয়েছে, তাই বন্ধ দরজায় ওয়াশরুমের দিকে তাকাতে তাকাতে রুমের আলো জ্বালিয়ে রুমটা ফর্সা করতে বুঝতে পারল না দরজাটা তো বাহির থেকে লক করা। তৃষ্ণার্ত চোখে আউড়িয়ে আয়ন ঘর থেকে বারান্দার দিকে উঁকি মারল। গায়ের মুজিব কোটটি টেনে খুলে সোফায় ফেলতে ফেলতে। গায়ে তার শুভ্র সাদা পাঞ্জাবি পরা, ফ্রেশ হওয়ার তেমন প্রয়োজন নেই, কারণ সে ফ্রেশই আছে। রাত 11টার দিকে সে একবার গোসল করে নিয়েছিল সারাদিনের ক্লান্তিতে। তারপর কলিগদের বিদায় করতে করতে এতটা সময় পার হলো। আয়ন জুইয়ের খোঁজে বারান্দার দিকে যায়, সেখানেও জুইকে খুঁজে না পেয়ে ফের কপাল কুঁচকে আসে আয়নের। সদ্য বিবাহিত পুরুষ বউ তার এইভাবে নিখোঁজ হয়ে গেল, হদিস ছাড়া লাপাত্তা। বাসর কি সে মশা মেরে মেরে পার করবে? ঠিকঠাক টাকা পরিশোধ করেও তার ভাগের বউ পাবে না, এত বড় অন্যায়। আচ্ছা, কাজিনরা তার বউ মেরে দিলেন হতো। হায় হায়, বউ ছাড়া বাসর, ছি, কি বাজে সময় এলো তার। এমনি সে পেছনে পড়ে গেছে, হৃদ অলরেডি বাবা হয়ে বসে আছে, আর সে এখনও বাসরটাই শেষ করতে পারল না। কি কপাল তার। ওইদিকে ছেলের বউ দুনিয়াতে চলে আসছে, আর সে এখনও তার বউকে খুঁজে পাচ্ছে না। বাকি কখন কি করবে আল্লাহ জানে। কবে যে তার ছেলেটা দুনিয়াতে আসবে। উফ, সব কিছুতেই দেরি। এত দেরি হলে তো ছেলে তার সঠিক সময়ে বউ পাবে না। রিজ্জা মানুষ, নিশ্চিত তার ছেলে ছোট বলে বিয়ে দিতে চাইবে না। ইস, টেনশন তো এখনই হচ্ছে। না জানি ছেলেটা দুনিয়াতে আসার পর আরও কত টেনশন করতে পুত্রবধূ আনার জন্য ঘরে। যত কিছুই হোক, হৃদের মেয়েকে ছাড়া যাবে না। ভিলেন বাবার মেয়েকেই বিয়ে করাতে হবে ছেলেকে দিয়ে, নয়তো হবেই না। কিন্তু তার স্বপ্ন তো তখন পূরণ হবে যখন নিজের বউটাকে পাবে। বউ ছাড়া ছেলের মুখ কি সে ইহজীবনে দেখতে পারবে? উফ, অনেক বিরক্তির সহিত আর রুমে প্রবেশ করলো। উদ্দেশ্য বউকে খুঁজে বের করা। পাজি কাজিনগুলোকে 2-4টা ধমক না দিলেই নয়, দরকার হলে গাল চড়িয়ে লাল করে দিবে। এই সিরিয়াস মুহূর্তে এসে তার সাথে মজা নেওয়া, বউকে গায়েব করে দিয়ে বের করবে। সে কি তাদের ভাগে টাকা দেয়নি? তাহলে তার ভাগের বউ কই? সে যে এমনি পেছনে পড়ে আছে, সেই খবর আছে কারো? বিরক্তি চেপে আয়ন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটি রাগ নিয়ে খুলতে খুলতে পরিচিত ঘ্রাণ নাকে পেল। আয়ন কপাল কুঁচকে পরপর বার কয়েক সেই ঘ্রাণটি দিয়ে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় থেকে আসছে সেই ঘ্রাণটি। ড্রেসিং টেবিলের পাশে কাবার্ডের কর্নারের পর্দার আড়ালে জুইকে লুকিয়ে থাকতে দেখে মুহূর্তেই একটা ভ্রু উঁচু করে সেদিকে তাকালো আয়ন। জুই লুকিয়েছে, কিন্তু কেন? আয়ন প্রথমে জুইয়ের হেজিটেশন ধরতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যে কারণটি বুঝতে পারে। ঠোঁট কামড়িয়ে হেসে উঠে হাতের ঘড়িটি টেবিলের উপর রেখে এগিয়ে গেল জুইয়ের দিকে। হাত বাড়িয়ে খুব করে জুই একটা হাত টেনে পর্দার আড়াল থেকে টেনে বের করে আনতে আনতে বলল, জুই, আপনি লুকিয়েছেন কেন? জানেন না আমার এমনি পেছনে পড়ে গেছি, সেখানে আপনি লুকিয়ে আরও পেছনে ফেলে দিচ্ছেন আমাকে। রিত যে বাবা হয়ে গেছে, সেই খবর আছে আপনার? আমি কখন বাবা হব? আয়নের কথায় লজ্জায় সেটিয়ে পড়ল জুই। এই লাগামহীন কথাবার্তা আর আচরণের ভয়েই সে তো লুকিয়েছিল। লজ্জা আড়ষ্ট জুই তৎক্ষণাৎ ঘুরে পর্দার দিয়ে মুখ ঢেকে নেয়। আয়ন এগিয়ে এসে ঘনিষ্ঠ হলো জুইয়ের সাথে। জুইয়ের পিঠ আয়নের পিঠে থাকতেই তত্তর করে কেঁপে ওঠে। আয়ন জুইয়ের পাতলা শাড়ি ভেদ করে উন্মুক্ত উদরে হাত ছোঁয়াতেই জুই সমস্ত কায়া নাড়িয়ে কেঁপে ওঠে। খপ করে ধরে আয়নের হাতটা শাড়ির ওপর দিয়ে চেপে ধরতে আয়ন পিছন থেকে 2 হাতে জুইকে গভীরভাবে জড়িয়ে ধরতে ধরতে বলে,
জুই, আজকে গোসল করেছেন? নাকি আমি গোসল করিয়ে দিব বলে বিনা গোসলে বিয়ের পিঁড়িতে বসেছেন? কোনটা? আয়নের পরপর উষ্ণ ঠোঁট জুইয়ের কানে ছুঁইতেই ক্ষয়ে হারালো জুই। লজ্জায় আড়ষ্ট হয়ে অস্থিরতার সঙ্গে তৎক্ষণাৎ পেছন করে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে আয়ন হেসে উঠে জুইকে বুক থেকে উঠাতে চাইলে লজ্জায় জুই আরও শক্ত করে ধরে রাখলো আয়নকে। আয়ন এদিক সেদিক তাকালো, রুমের লাইট চোখে লাগার মতন না নেভালেই না। আয়ন পুনরায় জুইকে ছাড়ানোর চেষ্টা করে না পেরে পেছন হাঁটলো জুইকে টেনে নিজের সাথে। জুই গা ছেড়ে পা ফ্লোরে মরিয়ে চলল আয়নের সাথে বিছানা অবধি। আয়ন বামে খানিকটা ঝুঁকে দেওয়ালের সুইচ টিপে লাইট নিভিয়ে জুইকে এবারও নিজের সাথে থেকে সরাতে চাইল, কিন্তু পারল না। জুই লজ্জা থেকে বাঁচতে তখনও আয়নকে শক্ত করে জড়িয়ে ধরেই থাকলো, ছাড়ল না। আয়ন ফের জুইকে ছাড়ানোর চেষ্টা করে না পেরে হতাশ গলায় বলে, জুই, আমার রাতটা এভাবে নষ্ট করার ধান্দা পাকিয়েছেন আপনি? তাহলে শুনে রাখুন, আজ কিন্তু আমিও হাল ছাড়ব না। আপনি একদিকে দেরি করবেন, আমি ওদিকে দেরি করব, তারপরও ছাড়াছাড়ি নাই। লজ্জায় আড়ষ্ট জুই নড়াচড়াবিহীন শক্ত করে আয়নকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলো। লজ্জাটা যেন আজ বেশি লাগছে। এই লজ্জা থেকে বাঁচতেই তো আয়নের বুকের জায়গায় ঠাঁই করা ওর। আয়ন হতাশ ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিন্তা করলো, কি করবে? বউ তেরামি করলে কি করা যায়? হার তো মানা যাবে না, এমনি সে পেছনে পড়ে আছে। আয়ন দুষ্টি বুদ্ধি করে ডিম লাইটের আলোয় আলোকিত জুয়ের উন্মুক্ত পিঠের ব্লাউজের ফিতার দিকে তাকালো, কি মনে করে ঠাস করে সেটা খুলে দিল। আয়নের হঠাৎ কাজে জুই চমকালেও আয়নকে ছেড়ে দিল না, বরং ভয়ে সিটিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরল। নিজের টেকনিক কাজ করতে না দেখে কপাল কুঁচকে আসে আয়নের। বুকের উপর জুয়ের দিকে খানিকটা সময় কপাল কুঁচকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে নেই। হাত বাড়িয়ে জুয়ের কাঁধের কাপড়টি সরিয়ে ঠাস করে ঝুঁকে কামড় বসায় সেখানে। আকস্মিক ঘটনায় হতভম্ব জুই কাঁধের ব্যথায় কুঁকড়ে উঠে আয়নকে ছেড়ে খানিকটা দূরে সরে গেলে কাঁধ ঘষতে ঘষতে। আয়নের দিকে তার কপাল কুঁচকে তাকিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করতেই দেখা গেল আয়নের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। নিজের বোকামির জন্য জুই কিছু করবে তার আগেই বাধা পড়ে আয়নের বাহুডোরে। হতভম্ব জুই স্তব্ধ নিবাক হয়ে আছড়ে পড়ে আয়নের বুকে। গোল গোল চোখে দুটো বড় বড় গেল তৎক্ষণাৎ। পা উঁচিয়ে আয়নের পাঞ্জাবির কলার চেপে ধরতেই আয়ন জুইয়ের ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল মিনিটের ব্যবধানে। জুই গঙ্গালো, তত্তর করে কেঁপে উঠল আয়নের বক্ষতলে। আয়ন জুয়ের সেই কম্পন বাড়িয়ে দিয়ে সময়ের সাথে সাথে প্রেমময় উষ্ণতা ছাড়িয়ে দিল রোম জোরে। মায়া কথা মতো ঠিকঠাক হৃদ এসে হাজির হয় ঘন্টা দুয়েকের মধ্যে। শত তাড়ামি করেও বউ থেকে সে দূরে থাকতে পারে না, এই বিষয়ে হার সে অনেক আগেই মেনে নিয়েছিল। কিন্তু মায়া কনসেপ্ট করা বিষয়টিতে এখনও সে 100% নারাজ। কিন্তু তাই বলে বউকে বিপদে ফেলে দূরে চলে যাবে এমনটাও না। রাগারাগিটা আলাদা, একসাথে থেকেও রাগ প্রকাশ করা যায়। হৃদ সেটাই করবে, তারপরও বউ ছেড়ে যাবে না। মায়া বিছানায় পা তুলে বসে হৃদের দিকে তাকিয়ে আছে এক মনে দেখতে দেখতে। হৃদ কি করছে না করছে সেগুলো মনোযোগ সহকারে দেখছে হৃদ প্রায় একটার ঘরে। হৃদ জেদ করে ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করছে চুপচাপ, না ঘুমাচ্ছে আর না মায়ের দিকে তাকাচ্ছে। দুজনে চুপ। মায়ের হৃদের ভয়ে কথা বলছে না। যদি হৃদ রাগে যায় অথবা রুম থেকে মাকে বের করে দেয় এই ভয়ে। হৃদ না তাকিয়ে বুঝতে পারছে মায়ের দৃষ্টি তার উপর স্থির করা। মায়া বসে থাকতে থাকতে পানি তৃষ্ণায় উঠে এসে ফ্রিজ থেকে হৃদের জন্য রাখা ঠান্ডা পানির একটা বোতল হাতে নিল। ঢকঢক করে অর্ধেক পানি খেয়ে বোতলটা জায়গায় রেখে আবারও নিজের জন্য ফ্রিজ থেকে আইসক্রিম বের করলো। এই ভরা শীতে খাবে বলে মায়ের ন্যাকামি করে খাচ্ছে না, ওর সত্যি গরম লাগছে আর বড্ড তৃষ্ণা পাচ্ছে সব কিছুতে। মায়েকে চামচ লাগিয়ে আইসক্রিম খেতে দেখে হৃদ কপাল কুঁচকে সেদিকে তাকালো। রাগে কটমট করে উঠে গিয়ে মায়ের হাত থেকে ঠাস করে আইসক্রিমের বক্সটি ছিনিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলো। তারপরও মায়ের সাথে কথা বলল না। হৃদ ফ্রিজ বন্ধ করে সামনে ঘুরতেই মায়া হৃদের দিকে ঠোঁট উল্টিয়ে তাকায়। শুধু শুধু মাকে কেন আইসক্রিম খেতে বাধা দিল তাও বুঝলো না। কিন্তু মায়া বড্ড আইসক্রিম তৃষ্ণা পেয়েছে, না খেলেই নয়। হৃদ সোফায় যেয়ে বসতেই মায়া ফের ফ্রিজ খুলে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করতেই হৃদ পুনরায় এসে মায়ের সাথে একই কাজ করলো। বিনা বাক্যে বয়ে মায়ের থেকে আইসক্রিমের বক্সটা ছিনিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিল। ফ্রিজ লক করে দিয়ে নিজের সাথে চাবিটা পর্যন্ত নিয়ে গেল। হৃদের আগ বাড়িয়ে কর্মকাণ্ডে মায়া খানিকটা সাহস পেল। হৃদ মায়াকে রুম থেকে বের করে দিবে না এই বিষয়টিতে নিশ্চিত হতে হৃদের পেছন পেছন ঘুরঘুর করলো মায়া। হৃদ যেখানে যাচ্ছে মায়াও পেছন পেছন যাচ্ছে। হৃদ বসে থাকলে মায়াও হৃদের পাশে বসে থাকছে হৃদের দিকে তাকিয়ে। হৃদ বিরক্তিতে উঠে দাঁড়ায়। এই বেয়াদব বউয়ের জন্য ঠিকঠাক রাগটাও করতে পারছে না সে।
এই ভেবে পেছন পেছন ঘুরঘুর করলে সে রাগ করে থাকতে পারবে? এই জীবনে সব রাগ চলে যাবে না তার? কিন্তু হৃদ আজ সত্যি অনেক রেগে আছে। স্বেচ্ছায় এই রাগটা সে ধরে রাখতে চায়। সব কিছু ফাজলামি নয়, সন্তান তার এমনি চায় না, সেখানে বউ হারিয়ে সন্তান তো আরও আগে চায় না। বউয়ের বিনিময়ে যদি সন্তান হয় তাহলে এই সন্তানের মুখ সে ইহজীবনে দেখবে না। ভালো থাকার জন্য তার বউটা হলেই হলো। এখন এই একটা কথা বউটাকে কিভাবে বোঝাবে সে? এডিট ল্যাপটপ বন্ধ করে মায়াকে ঠেঙিয়ে বিছানায় গিয়ে ক্যাথ হয়ে শুয়ে পড়ে উল্টো ঘুরে। মায়া হৃদের ব্যবহারে হতাশ হলো না, বরং স্বাভাবিকভাবে রুমের লাইট অফ করে নিজের জায়গায় গিয়ে শুলো। হৃদের দিকে ফিরে একটু একটু করে এগিয়ে হৃদের শরীর ঘেঁষে পেছন থেকে হৃদকে জড়িয়ে ধরতেই হৃদ মায়ের হাত ছাড়িয়ে নিল পেট থেকে। মায়া ফের হৃদের পেট জড়িয়ে ধরে। হৃদ ফের মায়ের হাত ছাড়া দিয়ে ফেলে দেয়। মায়া আরও খানিকটা হৃদের শরীর ঘেঁষে শুয়ে শক্ত করে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে হুমকি স্বরূপ বলে, আমি কিন্তু রুম থেকে বের হয়ে যাব, আমাকে জড়িয়ে ধরতে না দিলে বলে দিলাম। মায়ের হুমকিটা মিথ্যা মিথ্যা দিলেও সেটা কাজ করলো। মায়ের রুম থেকে চলে যাবে এই কারণে হৃদ আর বাধা দিল না মায়াকে জড়িয়ে ধরতে। মায়া হৃদের বাধা না পেয়ে আর সাহস পেল। এতক্ষণ মায়া ভয় ছিল হৃদ না রেগে মায়াকে রুম থেকে বের করে দেয়, কিন্তু এখন বুঝতে পারে হৃদ আর যাই করুক এই মুহূর্তে মায়াকে রুম থেকে বের করবে না, বরং নিজের সাথে রাখতে চায়। তবে কথাও বলতে চায় না। মায়ের সাহস পেয়ে পটপট করতে লাগলো হৃদের কানের কাছে। দুনিয়ার সব কথা বলছে সে হৃদকে। সারাদিন কি করছে না করছে মূল কথা হৃদের মায়ের সাথে কথা বলুক, এজন্য ওর এই পটপট। কিন্তু হৃদ কোনো কথারই উত্তর করছে না, আর না মায়ের দিকে ঘুরে তাকাচ্ছে। মায়ের পটপট বন্ধ করে মাথা উঁচিয়ে তাকালো হৃদের দিকে। হৃদ পেছন থেকে সঠিক বুঝতে পারছে না হৃদ ঘুমিয়ে পড়ছে নাকি জেগে আছে। মায়া হৃদের বাহু টেনে নিজের দিকে ফেরাতে চাইলো, কিন্তু হৃদ ফিরল না, বরং বাহু ছাড়া দিয়ে ছাড়িয়ে নিতেই মায়া হৃদের উপর দিয়ে টেঙিয়ে অপর পাশে যেতে শুতে চাইলে হৃদ সামনের যথেষ্ট ফাঁকা জায়গায় না থাকায় খাট থেকে পড়তে যেতে নেয় মায়া। কিন্তু হৃদ তৎক্ষণাৎ মায়াকে ধরে ফেলে পড়ে যাওয়া থেকে টেনে মায়াকে বুকে জড়িয়ে নিতে নিতে রাগান্বিত গলায় হৃদ বলে, কি সমস্যা তোমার? শান্তি লাগছে না? আমাকে জ্বালাচ্ছ কেন? মায়া দু হাতে হৃদকে আঁকড়ে ধরতে ধরতে বলে, পেছনে শান্তি লাগে না তো, এই জন্যই তো সামনে আসছি, এবার শান্তি লাগছে। আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখুন, তাহলে আমার আর অশান্তি লাগবে না, সত্যি বলছি। হৃদ বিরক্তি প্রকাশ করলেও মায়াকে আর ছাড়লো না, বরং বুকে নিয়েই রাখলো মায়াকে। প্রশ্ন করার ছিল অনেক, কিন্তু নিজের রাগের বশে হৃদ সেদিন আর মায়াকে কোনো প্রশ্ন করলো না। তারপর দিনগুলো বেশ ভালোই গেল। মায়ের সাথে সাথে হৃদের রাগও পড়ে গিয়েছিল একটা সময় মায়ের উপর থেকে। পড়বে না কেন? যত দিন যাচ্ছিল মায়ের শারীরিক কন্ডিশন আরও দুর্বল হচ্ছিল। এতে করে হৃদের টেনশনও মায়াকে নিয়ে আরও গভীর হচ্ছিল, যার জন্য মায়ের উপর সার্বক্ষণিক একটা এক্সট্রা দৃষ্টি রাখে সব কিছুতে। মায়ের প্রেগনেন্সিতে কমপ্লিকেটেড থাকার কারণে ছোট থেকে ছোট বিষয়গুলো হৃদের তত্ত্বাবধানে নিয়ে আসে প্রথম দিন থেকে। খাওয়া দাওয়া ওষুধপাতি সব কিছুই হৃদের নির্দেশ অনুযায়ী করতে হতো মায়ের। মায়ের এলোমেলো খাবার হৃদ বন্ধ করে দিলেও মায়ের সেই বিষয়ে প্রতিবাদ করে না, আবার খাবার নিয়েও জ্বালায় না। হৃদ যা খেতে বলে তাই খায়, কষ্ট হলেও খায়, কারণ মায়ের হৃদকে দেখে বুঝতে পারে কতটা টেনশনে দিন পার করছে মায়াকে নিয়ে। মাঝের মধ্যে রাতে না ঘুমিয়ে মায়াকে বুকে নিয়ে বসে থাকে অতিরিক্ত চিন্তায়। মায়ের সাপ্তাহিক বা মাসিক টেস্টগুলো হৃদ নিজে গিয়ে করায় হসপিটালে। রিপোর্টে কি আসে না আসে সেটাও মায়াকে জানায় না, হৃদ নিজেই চেক করে ডক্টরের পরামর্শে। মূলত মায়াকে ওর কোনো রিপোর্ট সম্পর্কে অবগত করায় না হৃদ, কিন্তু মায়ের পরিবর্তিত মুড সুইংয়ে হৃদের মাঝে মধ্যে প্রচুর রেগে যায় মাঝে মধ্যে। এই যেমন হৃদ অফিসে থাকলে হঠাৎ হঠাৎ মায়া কেঁদে কুটে বুক ভাসিয়ে হৃদকে ফোন করে বলে জলদি জলদি করে বাসায় আসতে। হৃদ টেনশনে কাজ ছেড়ে বাসায় আসলেও মায়া তখন তার কাছে আসতে চায় না, দূরে সরে থাকে। এই বলে পুরুষালী শরীরের ঘ্রাণ লাগে মায়ের জন্য, এজন্য চিল্লাচিল্লি করে হৃদের সাথে। এতে হৃদ তখন অনেকটা রেগে যায়। মায়াকে বলে, নিশ্চিত তোমার ছেলে হবে, এজন্য আমাকে সহ্য করতে পারছো না। তোমার ছেলেই আমাকে ভিড়তে দিচ্ছে না তোমার কাছে। হৃদের কথায় মায়া তখন খুশিতে আটখানা হয়ে যায়। মায়ের ছেলে হবে সেই আনন্দে হৃদের সাথে সাথে প্রশ্ন করে বলে, সত্যি আমাদের ছেলে বাবু হবে? হৃদ তখন রেগে বলে, আমাদের না, বলো শুধু তোমার ছেলে। বউ আমার, তোমার ছেলে আমার না। জন্মের পর তাকে আমি এতিমখানায় রেখে আসবো, দেখিও তুমি। হৃদের কথায় মায়া তখন বলে, যদি আমার ছেলে না হয়ে মেয়ে হয় তখন কোথায় রেখে আসবেন? হৃদ কথা বলে না, চুপ করে থাকে। মায়ের পেটের দিকে তাকিয়ে তার জীবনে নারী জাতির অনেকটা জায়গায় দখল করে আছে। প্রথমে মা, তারপর দাদি, এখন বউ, এরা সবাই হৃদের ভালোবাসার মানুষ। মায়া হৃদের মতিগতি বোঝার চেষ্টা করে, ছেলের বেলায় চেতে ওঠে, অথচ মেয়ের কথা বলতেই চুপ হয়ে গেল। হৃদের কি তবে মেয়ে পছন্দ?
হৃদের মনের অনুভূতি বুঝতে মায়া তখন মিথ্যা বলল, আমার মেয়ে হলে অয়ন ভাইয়াকে দিয়ে দিব। আপনার সন্তান চাই না আর আমার মেয়ে চাই না, সমান সমান। মায়ের কথাটা যে হৃদের পছন্দ হয়নি তা হৃদের পরিবর্তিত চেহারায় প্রকাশ পেল। তারপরও মায়াকে কিছু না বলে হৃদ রেগে ওয়াশরুমে চলে যেতেই মায়া মুখ বাঁকায়, সারাক্ষণ উল্টোপাল্টা কথা বলে মায়াকে। বউ তার হলে সন্তান কিভাবে তার হয় না? মায়া কি আকাশ থেকে বাচ্চা এনেছে? আজাইরা কথা। মায়া হালকা ফুলা পেটের উপর হাত রেখে সেদিকে তাকিয়ে আদরে হাত বুলিয়ে আদর করতে করতে বলে, আমার বাবু, মাই বেবি। হৃদ ফ্রেশ হয়ে আসতেই তার কিছুক্ষণ পরেই দেখা যায় মায়া হৃদের পেছন পেছন ঘুরঘুর করে শার্ট আঁকড়ে। হৃদ যেখানে যাচ্ছে মায়া সেখানে যাচ্ছে। এই এখন বলে হৃদের শরীরের ঘ্রাণ সহ্য করতে পারছে না, আবার তার পরক্ষণে হৃদের গলায় মুখ গুজে ঘ্রাণ নিতে ভালো লাগে বলে। যখন মায়া হৃদের শরীরে ঘ্রাণ নিতে পছন্দ করে বা কোলে চড়ে বসে থাকে, হৃদ তখন বলে, এবার নিশ্চয়ই তোমার মেয়ে হবে, এজন্য তুমি আমাকে সহ্য করতে পারছো, আমার সঙ্গ চাচ্ছ। হৃদের কথায় মায়া তখন খুশিতে আটখানা হয়ে বলে, তাহলে কি আমার টুইন বেবি হবে মিস্টার ভিলেন? হৃদ কিছুক্ষণ চুপ করে থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমি কি জানি, আমাকে বলছো কেন? হৃদের রাগ মায়ের গায়ে মাখায় না। মায়া জানে সে এমনি করে সব সময়। তারা মানুষগুলো সহজে কিছু স্বীকার করতে চায় না। তবে মায়ের টুইন বেবি হলে দারুণ হবে বিষয়টি। মায়া নিজের পেটে হাত রেখে আদর করলো। হৃদ দৃষ্টি ফিরিয়ে সেদিকে তাকালে তীক্ষ্ণ দৃষ্টিতে। অদৃশ্য বাধায় হৃদ নিজের সন্তানের প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। তবে মায়া ঘুমিয়ে পড়লে সন্তানের দিকে তাকিয়ে থাকে। নিজের মনের অজান্তেই মায়ের পেটের উপর দিয়ে সন্তানকে একটু আদর করে, তবে বেশি করে না। বেশি আদর করলে সে আবার দুর্বল হয়ে যাবে। হৃদখানের দুর্বলতা আবার পছন্দ না। এক বইয়ের উপর দুর্বল হয়ে আজ তার এই অবস্থা। এই তো কথায় কথায় একদিন হৃদ মায়াকে জিজ্ঞেস করেছিল, মায়া কনসিভ করলে কিভাবে? সে তো মেডিসিন খাওয়াতে মায়াকে, তারপরও কিভাবে কি? মায়া তখন হৃদের চাপে পড়ে সত্যটাই জানিয়েছিল। বলেছিল হৃদের দেওয়া ওষুধ মায়ের গলার ভেতরে জমিয়ে রেখে পরে সেটা ফেলে দিত হৃদের অগোচরে, আর খেত না সেটা। সব শুনে হৃদ সেদিন খুব হতাশ হয়েছিল। তার মতন চতুর মানুষকে যদি বউয়ের কাছে এইভাবে ধরা খেতে পারে, তাও দুইবার করে, তাহলে অন্যান্য পুরুষদের কথা কি বলা যায়? মায়া যখন প্রেগনেন্সির 5 মাস, তখন খবর এলো জুয়ো কনসিভ করেছে। আয়নের খুশি আর কে দেখে, অবশেষে তারও ছেলে হবে। এই খুশিতে পুরো হসপিটালের মিষ্টি বিতরণ করলো। আয়নকে কেউ যদি বলে আপনার ছেলে হবে, এতটা শিওর কিভাবে হচ্ছেন? আপনার মেয়েও তো হতে পারে, তাই না? তখন আয়ন সেই মানুষটার কথায় 100% স্বতঃস্ফূর্তর সঙ্গে জবাব দিতে এই বলে যে তার ছেলেই হবে। সে জানে রাত 2টোর ঘরে নিঝুম কাটছে আরও একটি রাত। হৃদের সামনে ল্যাপটপ আর ফাইল, হাতে কাজ অনেক, কিন্তু কোনো কিছুতে মনোযোগ হতে পারছে না। টাইপ করতে করতে হঠাৎ মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। অতিরিক্ত টেনশনে হৃদ রাগের হাতের ধাক্কায় ল্যাপটপ সহ ফাইলগুলো নিজের কাছ থেকে সরিয়ে সোফায় গা এলিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুলো। তার মানসিক চাপের কারণ বরাবরই মায়া, তবে এবার আরও কারণটা গুরুতর। মায়ের কনসিভ করাটা অবধি ঠিক ছিল, সে নিজের মতো করে হ্যান্ডেল করেছিল বিষয়গুলো, কিন্তু এখন এমনিতেই মায়া উপযুক্ত নয় বেবি কন্টিনিউ করার জন্য। সেখানে মায়ের টুইন্স বেবি বলে দিয়েছে সময়ের আগে সিজার করে নিতে। মায়ের কারণ একজোড়া বেবির ভারে শরীর কন্ডিশন আরও বিগড়াতে পারে মায়ার। আজকাল হৃদের কাজ ভুল হয় মনোযোগের অভাবে, কোথাও বেশিক্ষণ থেকে শান্তি পায় না। এই মনে হয় মায়ের কোনো সমস্যা না হয়ে গেল তার অগোচরে। এই ভয়ে হৃদ মায়ের পড়াশোনা অবধি বন্ধ করে দিয়েছে। আয়নজুয়ের পড়ালেখা কন্টিনিউ করলেও হৃদ মায়ের কলেজ প্রথমেই বন্ধ করে দিয়েছিল। হৃদ মায়ের চলাচল নিয়ে সন্তুষ্ট ছিল না, কারণ মায়া এমনিতেই হাঁটতে হাঁটতে পা বেঁধে পড়ে যাওয়ার স্বভাব আছে। এমন বউ পাগল যদি কলেজে গিয়ে কোনো বিপদে পড়ায় তখন কি হবে? হৃদ রিস্ক নিল না, কলেজ পাস না হয় বেবি হওয়ার পর করবে। এখন রিস্ক নিলে পড়ার দরকার নেই। তবে আজকাল হৃদের আরও একটা ভয় হয়। সে মাঝে মধ্যে স্বপ্ন দেখে তার ঘর, তার বিছানা খালি পড়ে আছে, সেখানে মায়া নেই। হৃদের বুকটাও খালি পড়ে আছে, মায়া ঘুমায় না। চারপাশ থেকে যেন হৃদের একাকিত্ব জীবন ঘিরে ধরছে মায়াকে হারিয়ে। সেখানে ছোট ছোট হাত পা বাচ্চাদের নিজের আশেপাশে দেখে, কিন্তু বউকে কোথাও পায় না। এতে হৃদ ভয় পায়। এলোমেলো চিন্তায় টেনশনটা আরও বেশি হয়। হৃদ চোখ তুলে তাকায় বিছানায় ঘুমিয়ে থাকা মায়ের দিকে। খানিকটা সময় মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এগিয়ে যায় সেদিকে। মায়ার শিরদাঁড়ায় বসে আদরে হাত বুলায় মায়ের মাথায়। মায়ের পাশের বালিশে গুলো সরিয়ে মায়াকে টেনে নিজের কোলে তুলে নিল ঘুমের মধ্যে। খাটে হেলাম দিয়ে মায়াকে বুকে জড়িয়ে নিয়ে অপর হাতটা রাখলো মায়ের পেটে। তৎক্ষণাৎ বেবির নড়াচড়া আভাস পেয়ে হৃদ চমকে উঠে ঘুমন্ত মায়ের দিকে তাকালো।
তার জীবনে প্রথমে এইভাবে অনুভব করছে অন্তঃসত্ত্বা অস্তিত্বদের। সত্যি দারুণ সেই অনুভূতি। হৃদ মায়াকে ঘুমে দেখে ফের মায়ের পেটে হাত রেখে বেবি নড়াচড়া অনুভব করতে চাইল। বাবা হওয়ার অনুভূতিটা হয়তো তার পাষাণ সত্তাকেও নাড়িয়ে তুলছে এবার। এই যে বেবির অল্প নড়াচড়াতে তার কতটা আনন্দ হচ্ছে সেটা কি ভাষায় প্রকাশ করতে পারবে? পারবে না তো। হৃদ পরপর মায়ের পেটে আদরে হাত বুলিয়ে দিতে মায়ের নড়েচড়ে ওঠে ঘুমের ঘরে। মায়ের নড়াচড়ায় হৃদ আস্তে করে নিজের হাতটা সরিয়ে নিল মায়ের পেটের উপর থেকে। এভাবে চলল আগামী দিনগুলো, মায়ের অগোচরে হৃদের সন্তানের প্রতি ভালোবাসার আদর প্রকাশ করে। তারপর থেকে বাকি দিনগুলো একইভাবে কাটলো। কিন্তু বিপত্তি ঘটল মায়ের 9 মাসের মাথায়। সেদিন হেনা খান সপরিবারে মায়েকে নিয়ে গেছিল নিজেদের এতিমখানায় বাচ্চাদের খাওয়াতে। হৃদের মা বাবার মৃত্যুবার্ষিকী ছিল বলে প্রতি বছরই এই দিনটা তারা পালন করে। এবার ভিন্নতা নেই। আয়নজুই, মেহেরবান সাহেবা, মারিহা, নেহা, সোহাগ, মোট কথা হেনা খানের মেয়ে ও তাদের জামাইদের নিয়ে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল। মায়ের পরিবারের সকলেই ছিল সেখানে। আত্মীয় স্বজনরা সকলে থাকলে হৃদ ছিল না প্রথমে, কিন্তু পরে মায়াকে রিসিভ করতে অনুষ্ঠান শেষে চলে আসে এতিমখানায়। মা বাবার প্রতি তার ভালোবাসা 16 আনা থাকলেও ঘটা করে সবার সামনে প্রকাশ করার স্বভাব তার নেই। এসব সকল আয়োজন হৃদ নিজেই করিয়েছে মানুষ দিয়ে, কিন্তু সে মানুষের সমাগমে থাকতে পছন্দ করে না। সবই ঠিকঠাক ছিল। সারাদিন ব্যাপী অনুষ্ঠান শেষে সকলেই এতিমখানা থেকে খানবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হৃদের গাড়িতে মায়া উঠল। মায়াকে সন্ধ্যার পর বাইরে রাখা ঠিক হবে না বলে হৃদ মায়াকে নিয়ে আগে বেরিয়ে গেল। একে একে বাকি গাড়িগুলোও আসলো পেছন পেছন। পথিমধ্যে হৃদের গাড়ির হঠাৎ ব্রেক ফেল করায় কন্ট্রোল হারায় হৃদ। ও কারণে হৃদের গাড়ি ব্রেক ফেল করার প্রশ্নই ওঠে না। সে এতিমখানায় আসার সময়ও ঠিক ছিল। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে হৃদের গাড়ির ব্রেক ফেল করেছে যাতে হৃদের ক্ষতি হয়। তা খোলা রাস্তায় হৃদের এলোমেলো গাড়িতে মায়া আটকে ওঠে। নিজের পেটে দুহাত ঢেকে কান্নার ভয়ে চোখ তাকালো হৃদের দিকে। কম্পিত গলায় কেঁদে আহুতি করে বলে হৃদকে, আমার বাবুদেরকে বাঁচান মিস্টার ভিলেন প্লিজ। এত যুদ্ধ করে লাস্টে এসে আমি হেরে যেতে চাই না। প্লিজ আমার বাবুদের বাঁচান, ওদের যেন ক্ষতি না হয় প্লিজ। হৃদের চোখে মুখেও ভয়ে আতঙ্কের ছাপ দেখা গেল, তবে নিজের জন্য নয়, বউ বাচ্চার সেফটির জন্য। হৃদ এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে অপর হাত টেনে নিজের গা থেকে গাড়ির সিট বেল্ট খুলে তৎক্ষণাৎ মায়ের পেটের ওপর ঝুঁকে পড়তে তৎক্ষণাৎ হৃদের গাড়ির গিয়ে গাছের গোড়ায় ঢুকে গেল বাড়িকে, যার ফলে হৃদ গুরুতর আহত হয়। এতটা আহত হয় যে জায়গায় জ্ঞান হারিয়ে ফেলে দুজনেই। তবে নিজের সন্তানদের বাঁচাতে হৃদ তেমন একটাও সক্ষম হলো না। হৃদের শরীর মায়ের পুরো পেট ঢাকতে সক্ষম হলেও গাড়ির দরজার সাথে পাশটায় মায়ের পেটে বাড়ি খায়, যার দরুন মায়ের পেটের একটা পাশ অনেকটা আহত হয়, যার জন্য মায়াও জ্ঞান হারিয়ে ফেলে হৃদের পূর্বেই। হৃদের বডিগার্ড গাড়ির ছিল পেছনেই। আসিফ পূর্ব থেকেই হৃদের গাড়িকে আটকাতে চেষ্টা করেছিল, কিন্তু পারল না। হৃদের গাড়ি অ্যাক্সিডেন্ট করায় আসিফ তাড়াহুড়োয় তৎক্ষণাৎ দুজনকে হসপিটালে শিফট করালো। খানবাড়ির সদস্যদের মধ্যে ফের একবার হাহাকার লেগে গেল কান্নায়। অচেতন হৃদের শরীর থেকে কাঁচ ভাঙা বের করে অবজারভেশনে রাখা হলো। মায়ের ডেলিভারি সব কিছু ঠিকঠাক হৃদ আগে থেকেই ঠিক করে রেখেছিল, কারণ এমনিতেই 10 দিন পর মায়ের ডেলিভারি ডেট ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুর্ঘটনার কারণে তৎক্ষণাৎ মাকে সিজারে নেওয়া হলো অচেতন অবস্থায়। হেনা খান মায়ের সিজারের সময়ে উপস্থিত ছিল ওটিতে। ফুটফুটে দেখতে দুটো সন্তান জন্ম নিল মায়ার, একটা ছেলে অপরটি মেয়ে। ছেলে সন্তানটি ঠিকঠাক থাকলেও মেয়ে সন্তানটির মাথায় আঘাত পাওয়ার ফলে রেসপন্স কম করছে, তবে জীবিত আছে। ডক্টর রেবা তৎক্ষণাৎ মেয়ে বাচ্চাটিকে অবজারভেশনে রাখলো। মেয়ে বাচ্চাটি যে মাথায় অনেকটা আঘাত পেয়েছে সেটা বাচ্চাটির রক্ত জমা থাকা লাল মস্তিষ্ক দেখেই বোঝা যাচ্ছে। হেনা খান, রেহনা বেগম, জুই, মুক্তা, বাড়ির সকল মহিলা সদস্যরা নিঃশব্দে গুমড়ে কেঁদে ওঠে। মেয়ে বাচ্চাটিকে যে বাঁচানো যাবে না তা ডাক্তার ইতিমধ্যে বলে দিয়েছে, তারপরও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসা দিয়ে। হৃদের জ্ঞান ফিরল 12 ঘন্টা পর। জ্ঞান আসার পরপরই উত্তেজিত ভঙ্গিতে দৌড়ায় মায়ের জন্য। করিডোরে আসতেই দেখলো বাড়ির সবার বিষণ্ণ ভগ্ন হৃদয় চেহারায় বসে আছে এলোমেলোভাবে। কেউ কেউ কান্নাও করছে। হৃদের অস্থিরতা বুঝে আরব খান এগিয়ে যেতে হৃদ উত্তেজিত হয়ে প্রথমে মায়ের কথা জিজ্ঞেস করলো। তিনি বিষণ্ণ মনে জানায় মায়ের জ্ঞান এখনও ফিরেনি, তবে ভালো আছে। হৃদ স্বস্তির হতে গিয়েও হতে পারল না নিজের সন্তানদের কথা জানতে পেরে। হতভম্ব হয়ে ছুটল নিজের একজোড়া ছেলে মেয়েদের কাছে। হৃদ নিজের ছেলেকে দেখার আগে মেয়েকে দেখল অক্সিজেন বক্সের ভেতর।
চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস টানছে। তার মেয়ে বাঁচার জন্য লড়াই করে এত আঘাত পাওয়ার পরও সাহসী বাবার সাহসী মেয়ে। হৃদের অক্সিজেন বক্সের উপর কাপা কাপা হাত রেখে কপাল ঠেকালো তাদের। মন নিংড়িয়ে আসা কষ্টটা চোখের পানি বের হলো গাল গড়িয়ে। হৃদের জীবনে হৃদ লাস্ট কেঁদেছিল বাবার মৃত্যুতে, মা বাবার মৃত্যুতে। মায়ার জন্য কখনো কাঁদা হয়নি, বইয়ের জন্য সে উত্তেজিত হয়েছে, অস্থির দিশেহারা হয়েছে, তারপরে চোখ গড়িয়ে পানি আসেনি। কারণ হৃদ শক্ত মনের পাষাণ মানুষ, কিন্তু আজ যেন নিজের মেয়ের বেলায় ভেতরকার শক্ত সত্যাটাও নড়ে ওঠে। হৃদ কাচের বক্স খুলে অক্সিজেনের ভেতর থেকে মেয়েকে বের করে হাতে নিল। ছোট্ট একটা প্রাণ তার হাতে, তবে ভীষণ আদরে তার মেয়ে। হৃদ ঠোঁট বাড়িয়ে চুমু খেতে খেতে মেয়ের কপালে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। বাবার চোখের পানিতে মেয়ের ঘুম ভেঙে যাওয়ায় আদো আদো চোখ তুলে তাকায় প্রথমবারের মতো বাবার দিকে। বাবার মুখ দেখতেই মিষ্টি হেসে উঠল রেসপন্স করে, আদুরে হাত নাড়িয়ে শব্দও করলো। হৃদ আলতো চুমু খেয়ে চোখে তুলে মেয়ের দিকে তাকায়। নাকে অক্সিজেন নল, মাথার জায়গায় জায়গায় ছোট নলে তার লাগিয়ে রেখেছে চিকিৎসার জন্য মেয়েকে। হৃদের চোখ ফের ভারী কষ্টে পানি আসে। মেয়ে বাবাকে দেখে হেসে হাত পা নাড়াতে হৃদের দলা পাকিয়ে আসা কষ্টগুলো গলায় আটকে গুমড়ে উঠে বলে, বাবা ব্যর্থ হয়েছে তোমাকে প্রোটেক্ট করতে আম্মু। তুমি বাবাকে ক্ষমা করো না, একদম করো না। বাবা ভালো না, তোমাকে দুনিয়াতে সুস্থ সবল ভাবে আনার ওয়াদা করেও তা রক্ষা করতে পারেনি। বাবা তোমার অপরাধী, তুমি বাবাকে কখনো ক্ষমা করো না আম্মু, একদম করো না। বাবার কথায় মেয়ে কি বুঝলো কি জানি, হাত নাড়িয়ে হৃদকে ছোঁয়ার চেষ্টা করতে হৃদ নিজের মুখ এগিয়ে দিল। আদো আদো হাতে বাচ্চা মেয়েটি হৃদের গাল স্পর্শ করে ফের শব্দ করে কথা বলল একটু করে। হৃদ বোঝার চেষ্টা করলো মেয়ের ব্যথাতর কথাগুলো, কিন্তু বুঝলো কি বুঝলো না তা জানা নেই। তবে মেয়েকে কোলে নিয়েই বসে রইল হৃদ অক্সিজেন বক্সের সাথে মিশে। উপস্থিত সবাই হৃদের মমতাময় দৃশ্য দেখে নির্বাক হলো। মেয়ের প্রতি এত স্নেহ ভালোবাসা তার এই জীবনে কারো প্রতি প্রকাশ করছে কিনা বলা দেয়। সবাই হৃদ খানকে সচরাচর রাখতে দেখেছে, কিন্তু এতটা মায়াময়ী হতে দেখেনি। কিন্তু ভাগ্য, হৃদের তার মেয়ে তার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঘন্টা খানেকের মধ্যেই। হয়তো মেয়ে তার জন্যই এতক্ষণ যাবৎ মৃত্যুর সাথে লড়াই করেছিল বাবার মুখ দেখার আশায়। মেয়ের মৃত্যুতে হৃদ আবারও সেদিন কেঁদেছিল নিঃশব্দে। বারবার চোখের পানি মুছতে দেখেছিল সবাই। মায়ের জ্ঞান ফিরেছিল ঠিক একদিন পর। মৃত বাচ্চাকে তখনও আইস বক্সে রাখা ছিল। মায়ের জ্ঞান ফেরার পর হৃদের সন্তানের খোঁজ করতেই জানায় মৃত মেয়ের কথা। মায়ার সে কি বুক ফাটা আর্তনাদ চিৎকার। একবার নয়, দুইবার সন্তান হারিয়েছে সে। মেয়েকে কবর দেওয়া হয় হৃদের মা বাবার কবরস্থানের পাশে। তারপর থেকে সবকিছু ঠিকঠাক। এর ছেলের নাম রাখাও হলো মারিদ আলতাফ খান। এখানেও সবই ঠিকঠাক ছিল, কিন্তু মায়ের ছেলে দেখতে হয়েছে পুরো বাবার মতন। এতে করেও মায়ের এত কষ্ট। মায়ের ছেলে মায়ের মতো কেন হবে না? এটা অন্যায় হয়ে গেল না? মায়ের ওপর মায়া খুঁজে খুঁজে ছেলের সাথে নিজের মিল বের করতে চাইলো, কিন্তু একটা দুটো ছাড়া তেমন কিছু পেল না। এই যে গায়ের রংটা আর গলার তিলটা ছাড়া, এতেই মায়া নিজেকে ছেলের উপাধি দিয়ে বসায়। ছেলে ওর মতন হয়েছে, কিন্তু সবাই যখন বলে মারিদ হৃদের মতো হয়েছে, তখন মায়া কেঁদে কুটে হৃদকে নালিশ করে বলে, মারিদ কেন মায়ের মতো হলো না, কেন হৃদের মতো হলো? এতে হৃদ মায়ের কথায় বিরক্তি হয়ে বলে, তুমি আরও সারাদিন বসে বসে আমাকে দেখো, গিলে খাও, তাহলেই তোমার ছেলে তোমার মতন হবে, আমার মতো না হয়ে। মায়া মুখ বাঁকায়, স্বামীকে দেখবে না তো কাকে দেখবে, সবসময় আজাইরা কথা। তারপর 2 বছর মায়া মারিদকে সাথে করেই কলেজ পাশ করলো, কিন্তু ছেলে যত বড় হচ্ছে মায়ের টেনশন যেন ততই বাড়ছে। ছেলে অতিরিক্ত গম্ভীর স্বভাবের জন্য। মায়ের কথা হৃদের মতন দেখতে হয়েছে সমস্যা নেই, কিন্তু হৃদের স্বভাব একদমই পাওয়া যাবে না। এক তেরা মানুষকেই মায়ের সামলানো দেয়। এখন যদি ছেলেও তেরা হয়, তাহলে মায়ের আর দুশ্চিন্তা অন্তত থাকবে না। আর হৃদের জন্য তো মায়া ছিল যেমন তেমন হোক জীবনে জড়িয়ে গেছে, কিন্তু ছেলে যদি এমন তাইরা হয়, তাহলে তার বউ পাওয়া দায় হয়ে যাবে। কেউ মেয়ে দিবে না ছেলের জন্য। তাছাড়া বউ যখন খুঁজবে, তখন ছেলের মেয়ে পছন্দ হবে? ছেলের স্বভাব এখনই সহপাঠী মেয়েদের সাথে বেশ একটা মিশতে চায় না, দূরে থাকে। ছেলে মার জন্য পাগল ঠিক আছে, কিন্তু বাবার সাথেও মাঝে মধ্যে গম্ভীর হয়ে যায়। যেমনটা হৃদ ছেলে কাজের উপর গম্ভীরতা পালন করে, ঠিক তেমন মায়ের 100 কথা মারে শুনবে, কিন্তু পালন করবে হৃদ যা বলবে তাই। এমনকি মায়ের 100 খাবার দিলেও সেটা পছন্দ হয় না, আবার মুখেও বলে না তার পছন্দ না। কিন্তু হৃদ কী খাচ্ছে, কীভাবে খাচ্ছে, সবটা লক্ষ্য করে নিজে নিজে খাবে। সেই স্টাইলে দেখতে দেখতেই ডাইনিং টেবিলে বসায়।
মায়া তখন হতাশ চোখে তাকিয়ে বাপ ছেলের মনোমস্তিষ্ক গম্ভীরতা বোঝার চেষ্টা করে। দেখতে নয়, স্বভাবেও দুজন একই। কেউ কাউকে বেশি কথা বলে বিরক্ত করে না, তবে দুজনই দুজনের সঙ্গ পছন্দ করে। রিত সারাদিন পর রাতে অফিস থেকে বাসায় ফিরলে মারিত বাবার পাশে চুপচাপ বসে থাকবে। অযথা এটা সেটা বলে বা বাড়তি কথা বলে বিরক্ত করে না। অনেকটাই জন্মগতভাবে ডিসিপ্লিন বাচ্চা সে। ছেলের গম্ভীর কাটিয়ে তখন হৃদি প্রথম কথা বলে। এটা সেটা বলে দুজন সুশীল গল্প করতে করতে সময় কাটায়। মায়া তখন হতাশ হয়, এই ছেলে ওর নাক কাটিয়ে দেবে সবসময়। চঞ্চল মার বুঝদার ছেলে হওয়ার কি দরকার ছিল? মায়ের মতো না হোক, অন্যান্য বাচ্চাদের মতো প্রাণবন্তন হলেও তো পারত। হেনা খান, আরাফ খান তো মারিদের স্বভাব মায়াকে রোজ বলে বেড়ায় মারিদ হৃদের কপি পেস্ট। ছোটবেলায় হৃদয় এমনই ছিল, শান্তশিষ্ট আর গম্ভীর। কিন্তু মারিদ বা হৃদকে দেখে তাদের রাগের পরিমাণটা ঠাওর করা দায়। এতদিন মায়ের হৃদের পেছন পেছন ঘুরঘুর করলেও এখন সে বুঝতার ছেলেকে নিয়ে সারাদিন ঘুরে বেড়ায় খানবাড়িতে। এই তো সেদিন মায়া মারিদকে নিয়ে বাগান থেকে পেয়ারা পাড়তে গিয়ে লাল পিঁপড়ার কবলে পড়ে দুজন। মা ছেলে দুজনের চিল্লাচাটিতে হৃদ দৌড়ে আসে। মায়ের বেদুম কান্নায় মারিদ চুপ করে যায়। বুঝদার ছেলের মতো নিজেকে পিঁপড়া থেকে না ছাড়িয়ে মায়ের পায়ের পিঁপড়া ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। ছোট ছোট হাতে যতটা দ্রুত সম্ভব পরিষ্কার করার চেষ্টা করে। হৃদ এগিয়ে আসে মারিদকে টেনে পায়ের পিঁপড়া ছাড়াতে গেলে তখন মারিদ মায়ের পায়ের দিকে তাকিয়ে টেনশনের সহিত বলে, আম্মু ব্যথা পাচ্ছে? আম্মুকে আগে পিঁপড়া ছাড়িয়ে দাও আব্বু। ছেলের বুঝদার কথায় মায়া আরও কেঁদে কষ্টে। মায়াকে নিজের জন্য কেঁদেছিল নাকি ছেলেকে পিঁপড়া কামড়াচ্ছিল বলে সে কেঁদেছিল ছেলের কষ্টে? বাচ্চা মানুষ কি বাচ্চাদের মতো কেন চিল্লাচিল্লি করে সারাদিন কাঁদবে না? কেন মায়াকে কথায় কথায় জ্বালাবে না? কেন কেন মায়ার এত কিসের কেনর উত্তর কে দিবে? মায়া সারাদিন চেষ্টা করে মারিদের গভীরতা কাটিয়ে কাটিয়ে সহজ করে তুলতে। সেজন্য এটা সেটা বলে আবল তাবল শেখানোর চেষ্টা করে মারিদকে। মায়া বিশ্বাস সঙ্গদোষে হলেও মারিদ অন্যান্য বাচ্চাদের মতো চঞ্চল হোক, তবুও হৃদের মতো উগ্র বদমেজাজি বা বেপরোয়া আচরণ না পাক। ছেলের অতিরিক্ত চঞ্চলতাও মায়া মেনে নিবে, তারপরও গম্ভীর হৃদের মতন তারা স্বভাবের মানা যায় না। মায়ের একটিমাত্র সন্তান, সহজে তো হার মানা যাবে না, তাই না? এজন্য মায়া মারিদকে বাকি সব বাচ্চাদের মতন কাপড় চুল সেট করে দিল। মারিদ সেটা উল্টে হৃদের মতন সেট করতে চায় সব সময়। কাপড় সেভাবেই পরবে যেভাবে হৃদ সেট করে পরে। অনেক সময় মায়া রেগে যায় ছেলের গম্ভীর দাঁড়ানোই দেখে। কাপড় পরানোর সময় মারিদ চুপচাপ পরে দিবে, মায়ের হাত থেকে কিছু বলবে না, তবে বাবার কাছে গিয়ে ঠিকই বলে ওকে হৃদের মতন করে পুনরায় কাপড় পরিয়ে দিতে। তখন মায়া হতাশ হয়। ছেলেকে শাসন তো তখন করবে যখন ছেলে বেয়াদবি করবে বা কথা শুনবে না। মারিদ তো সব কথাই শুনে, মুখে মুখে তর্কও করে না। এতটা ডিসিপ্লিন বাচ্চা সে, এবং বয়সের তুলনায় একটু বেশি বুঝদার। বাচ্চা হয়েও সকল বাচ্চাদের সাথে খেলতে চায় না। শুধু জুয়ের বড় ছেলে রাদিল আর আরিফের বড় ছেলে নাদিমের সঙ্গে মিশে ভিডিও গেমস খেলবে, ব্যাস এতটুকুই। বাকি কোনো বাচ্চাদের সঙ্গে মিশতে চায় না। হৃদ বাসায় থাকলে সারাক্ষণ বাবার সঙ্গে বসে থাকবে, অকারণে চুপচাপ। তারপরও বাইরে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলা করবে না। যদিও মাঝের মধ্যে খানবাড়ির মাঠে রাদিল বা নাদিমের সঙ্গে ক্রিকেট খেলে ব্যথা পায়, তাহলে এতটুকু 5 বছরের বাচ্চা কাঁদে না। হাত পা ঝেড়ে নিজে নিজে উঠে যায়, নিজের যত্ন নিজেই করবে। হেনা খান বা মায়ার আহাজারি করে কাঁদলে কপাল কুঁচকে তাকিয়ে থাকে তাদের দিকে। জুয়ের পড়াশোনার মধ্যে দিয়েই দ্বিতীয় বেবি কনসেপ্ট করে যখন রাদিলের বয়স 2 বছর। জুই আর আয়নের 2 ছেলে। বড় ছেলে রাদিল মারিদের 5 মাসের ছোট। ছোট ছেলে মাহিম, যার বর্তমান বয়স 2 বছর। ফিহার ক্ষেত্রেও তাই, তাদেরও 2 ছেলে, বিয়ে নেই। বড় ছেলে ইরফাত মারিদের 8 মাসের ছোট আর রাদিলের 3 মাসের ছোট। ফিহার ছোট ছেলে পিয়ুষ, যার বয়সও 2 বছর। মোট কথা খানবাড়িতে নতুন প্রজন্মের কারো মেয়ে নেই। এতে করে সবার মধ্যে একটা বিষণ্ণতা কাজ করে। বিশেষ করে জুই ও ফিহা দুজনেই মেয়ের জন্য দ্বিতীয়বার ট্রাই করে ছেলে হয়েছে তাদের। আর মায়া, ওকে তো হৃদ সুযোগই দিচ্ছে না তৃতীয়বার সন্তান নেওয়ার জন্য। তারপরও মায়া সুযোগের সন্ধানে আছে সন্তান নেওয়ার। কেনই বা নিবে না সে? হৃদ যে মেয়ের জন্য কেঁদেছিল সেটা মায়া শুনেছে সবার কাছ থেকে। মায়া নিজেও জানে হৃদের কতটা মেয়ে পছন্দ। ছেলে পছন্দ না এমনটা না, ছেলে মেয়ে একই সমান। তারপরও মায়া চায় তাদের আরও একটা মেয়ে হোক, অন্তত হৃদের জন্য হলেও একটা মেয়ে চাই তাদের। মারিদ মা বলতে পাগল হলেও সারাক্ষণ গম্ভীর হয়ে চলে বাবার মতন। মায়া চায় হৃদের উপর কলকাঠি নাড়ার জন্য হলেও একটা মেয়ে দরকার।
গম্ভীর গম্ভীর বাপ ছেলেকে মায়া একা কীভাবে সামলাবে? মারিদকে না হয় ছেলে হিসেবে সামনে নিল, কিন্তু হৃদ, তাকে মায়া আজ পর্যন্ত কন্ট্রোলে আনতে পেরেছে, আর না ভবিষ্যতে আনতে পারবে। মায়ের কোনো কথাই হৃদ কোনো কানেই শুনে না, নিজে মর্জি মতো চলে। হয়তো মেয়ে হলে শুনবে, এই আশায় মায়া সুযোগের অপেক্ষায় থাকে। হৃদ ভুল করলে সেটা কাজে লাগাবে বলে। চতুর হৃদকে পুনরায় হারাতে মায়ার 5 বছর লাগলো। মায়ার যখন 22 বছর, তখন তৃতীয়বারের মতন আবার কনসিভ করে হৃদ সেদিন রাগ প্রকাশ করতে গিয়েও পারেনি। শুধু হতাশ দৃষ্টিতে মায়ের খুশি ভরা মুখের দিকে তাকিয়েছিল। সংসার করবে না করে করে হৃদকে পাক্কা সংসারী বানালো এই বউ। একটা দুটো নয়, পুরো 4টা সন্তানের বাবা বানালো তাকে। দুর্ভাগ্যবশত দুজন মারা গিয়েছিল, কিন্তু এখন আবার কনসিভ করলো। হৃদ মায়ের কনসিভের সংবাদ পেয়ে সেদিন জিজ্ঞাসা করেছিল, মায়া এখন কিভাবে হৃদের উপর দিয়ে কলকাঠি নাড়ল। সে তো এবার মায়ের গালমুখ চেক করেছিল মেডিসিন খাওয়ানোর পর। তাহলে মায়া তখন ড্রেসিং টেবিলের কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে জানায়, হৃদের দেওয়া মেডিসিন মায়ের বাথরুমে গিয়ে বমি করে ফেলে দিয়েছিল, পরে খায়নি। মায়ের জবাবে হৃদ হতাশ গলায় বলে, আমি ভুল করলেই তোমাকে সেটা কাজে লাগাতে হবে, এমন কোনো কথা আছে? সবসময় মানুষ কতটা সতর্ক থাকতে পারে বলো? আমি ভুল করলেই তোমাকে প্রেগনেন্ট হতে হবে? তুমি প্রেগনেন্ট কেন হবে? কি দরকার এত বাচ্চার? মায়া তখন হৃদের কথায় আপত্তি করে বলে, আজব, আমার স্বামী আছে, তাহলে আমি কেন প্রেগনেন্ট হব না? হৃদ চেঁচে বলে, ফাজলামি পাইছো? তোমার মতন স্বামী সবার থাকে না, স্বামী থাকলেই প্রেগনেন্ট হতে হবে এমন কোনো কথা আছে? মায়া তখন উল্টো উত্তরে বলে, অবশ্যই কথা আছে, আমার স্বামী আছে, আমি প্রেগনেন্ট হয়েছি, দরকার হলে ভবিষ্যৎ আরও হব। আপনি দেখেন না, জুইফি আপুর 2টো করে সন্তান, আর আমার একটা, আমি ওদের থেকে পিছিয়ে আছি না? মায়ের কথায় হৃদ দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি কম্পিটিশনে নেমেছো কার কতটা বাচ্চা হবে এই নিয়ে? তাহলে বলে রাখি, এই কম্পিটিশনে তুমিও ফার্স্ট হয়েছো। এই নিয়ে পরপর 4 সন্তানের মা হয়েছো তুমি, সাথে আমাকে বাবা বানাইছো। এবার অন্তত জেদ করা ছাড়ো হৃদ, আর কত বেবি প্ল্যানিং করবে তুমি? অনেক তো হলো, আমার 5টা বেবি যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত। আপনার এত বড় বাড়ি, 5টা বেবি না হলে চলে বলুন? মায়ের কথায় হৃদ কিছুই বলে না, জেদ করে উঠে গেল, কারণ সে জানে মায়াকে বলেও লাভ নেই। 5টা বেবি যখন বলেছে, তখন দেখা যাবে 5টা বেবি সে নিবে। হৃদের সতনা করা বা সতর্ক থাকাও কাজে দিবে না, মায়ের সুযোগ বুঝেই কাজে লাগাবে সেটা। এমন করলে দেখা যাবে তার পাগল বউ বুড়ো বয়সেও তাকে বাবা বানাবে। এত চিরস্থায়ী সমাধানের জন্য হৃদ মায়ের 2য় সিজারের সময় জন্মনালী কেটে দেয় ডক্টরের পরামর্শে, যাতে মায়া আর কনসিভ করতে না পারে কোনো সময়। এই বিষয়ে হৃদ ছাড়া বাকি কেউ জানে না, এমনকি হৃদ মায়াকেও বলেনি। হয়তো বললে দেখা যাবে মায়া কেঁদে কুটে বুক ভাসাতে হৃদের সাথে, নয়তো রাগারাগি করবে। তবে হৃদ এবার নিশ্চিত হলো, শত ভুল করলেও মায়ের সেটা আর কাজে লাগাতে পারবে না এই ভেবে। এই সব কিছুর মধ্যে হৃদ সবচাইতে বেশি যেটাকে খুশি হলো, সেটা হলো তার একটা মেয়ে জন্ম হওয়াতে। হৃদের খুশি সবাই দেখেছিল সেদিন, মুখে তার চকচক করার নাই হাসি ফুটেছিল। হৃদের মেয়ে হওয়াতে তার চেয়েও আরও একজন বেশি খুশি ছিল, সে হলো আয়ন। অবশেষে ছেলের বউ জন্ম নিয়েছে বলে তার খুশি আর কে দেখে। মায়া মেয়েও হয়েছে বেশ দেখতে, বাবা মার মিলিত কম্বিনেশন। দেখতে মায়ের মতো হলেও গায়ের রং হৃদের পেয়েছে, ঘন কালো জোড়া ভ্রুও পেয়েছে হৃদের মতো, মিষ্টি হাসতে দেখতে মায়ের মতো, সারাদিন হাত পা ছুটিয়ে শব্দ করে কথা বলে খেলে। খেল দেখাবে তার সাথেই খেলবে, হাসবে। মায়ের ছেলের স্বভাবে অসন্তুষ্টি হলেও মেয়ের স্বভাবে বেশ খুশি চঞ্চল হরিণী হয়েছে বলে। অন্তত হৃদের মতন গম্ভীর হয়নি, এতেই বেশ। মায়া মেয়ের নাম রেখেছিল হৃদ নিজে, হৃদিতা খান সুখ। সবাই সুখ সুখ বলেই ডাকে। হৃদ তো বলে বেড়ায় বাবার সুখ, বাবার সুখ। এর মাঝে ফিয়ার 3য় সন্তান হয় একটা মেয়ে, বয়সে হৃদের মেয়ের 2 মাসের ছোট হলেও দেখতে ভারী মিষ্টি, অনেকটা আরিফের দাদির মতো হয়েছে। এই নিয়ে তো শফিকুল ইসলাম ভীষণ খুশি, নিজের মার মতো দেখতে হয়েছে বলে। প্রথম মায়া ছিল, এখন আরিফের মেয়ে হয়েছে ওনার মার মতন, তাই উনি নিজেই সেই মেয়ের নামকরণ করেছে নিজের মায়ের নামে, লতিকা খাতুন পরি। সবাই পরি পরি বলেই ডাকে। মানুষ বলে না, আল্লাহর দরবারে সঠিকভাবে চাইলে জানলে আল্লাহ কাউকে ফিরায় না, ঠিক তেমনি খানবাড়ির মানুষের ক্ষেত্রে হয়েছে। এতদিন মেয়ে মেয়ে করে সবাই যে হতাশায় ছিল, আল্লাহ তাআলা মায়া আর ফিহার ঘরে 2টো কন্যা সন্তান দিয়ে সেই অভাব পূরণ করলো। বিশেষ করে মায়ার সেক্ষেত্রে চাওয়াটা বেশি পূরণ হলো মেয়েকে দিয়ে। যে হৃদ মারিদের জন্মের পরও বাসায় রাত করে ফিরত, সেই হৃদকে এখন দেখা যায় সন্ধ্যা হলেই বাসায় উপস্থিত থাকে মেয়ের জন্য।
মেয়ের কোনো কাজেই মায়ার জন্য ফেলে রাখে না, নিজেই করে নেয়। মেয়েও তার বাবা বলতে পাগল। হৃদ আশেপাশে থাকলে কারো কোলে যেতে চায় না, এমনকি মায়ের কোলেও না। সারাদিন গাইগুই শব্দ করে কথা বলতে চায়। হৃদকে পেলে তো কথাই নেই, পুরো কান্না থেমে যায় হৃদকে পেলে, একদম শান্ত হয়ে যায় কাঁদতে কাঁদতে। হৃদ বাসায় বসে কাজ করলেও সুখে বুকে পকেটে ব্যাগে ভরে রেখে ঝুলিয়ে রাখে। এমনকি সকাল সকাল হাঁটাহাঁটি করলেও মারিদের সাথে মেয়েকেও নিয়ে আসে কাঁধে ব্যাগে করে ঝুঁকিয়ে। সুখ হাত নাড়িয়ে হেসে কুটি কুটি হয়, বাপ ভাইয়ের সাথে ঘুরে বেড়ায়, মার কথা মনেও করে না। বোনের খিদা লাগলে মারিত নিজের ছোট ব্যাগ থেকে ফিডার বের করে দেয়, রিচ সেটা খাওয়ায় সুখকে। মারিত মেয়েদের মতো সঙ্গ পছন্দ না হলেও বোনের সঙ্গ তার বেশ পছন্দ, আদরও করে বেশ। তবে মারিত যতটা শান্তশিষ্ট গম্ভীর, সুখ ততটাই চঞ্চল হরিণী। এজন্য স্বভাবগত দিক থেকে একই প্রকৃতির মানুষ বাপ ছেলের ভিন্ন স্বভাবের মা মেয়েকে এতটাই পছন্দ করে কি তাদের ছাড়া চলেই না। শক্তপোক্ত কাচের দরজা টেনে ধরতে সুখহৃদের অফিস কক্ষে আব্বু আব্বু মৃদুস্বরে ডেকে ভেতরে ঢুকতেই খানিকটা চমকে ওঠে, সেদিকে তাকালো হৃদ। দুপুর তখন একটার ঘরে, হাতে কাজগুলোই শেষ করেছিল মনোযোগ সহকারে। ঠিক তখনই মেয়ের আদরিপনায় ডাকে ধান ভেঙে তার টকটকে লাল জামা পরিহিত সুখের মাথায় তাল গাছ বেঁধে দুহাতে ভাজে বেশ বড়সড় একটা আম চেপে ধরে দেওয়া দৌড়ে আসছে হৃদের দিকে, খুশিতে আটখানা যার জন্য ফর্সা হাতে টকটকে লাল কাচের চুড়িগুলো ঝনঝন শব্দ করছে ক্ষণে ক্ষণে। মেয়েকে দৌড়ে আসতে দেখে হৃদ তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দৌড়ে এগিয়ে গেল মেয়ের দিকে। হাঁটু মুড়ে মেয়ের সামনে বসতেই সুখ দৌড়ে এসে বাবাকে চাপড়ে জড়িয়ে ধরতেই মেয়ের পেছন পেছন মাও কেবিনের ভেতর প্রবেশ করলো। হৃদ মেয়ের মাথায় আদুরে চুমু খেয়ে সুখকে নিয়ে সোফার উপর বসতে বসতে মায়ের দিকে তাকালো এক পলক। লাল বোরখা পরে আছে মায়া, হয়তো মা মেয়ে যুক্তি করে একই রাঙা পরেছে। আজকাল মা মেয়েকেরই বেশিরভাগ সময়ই একই রাঙা ড্রেস পরে ঘোরাফেরা করতে দেখে বাড়িতে। এতে খারাপ কিছু না, হৃদের অবশ্য ভালোই লাগে। তার চোখ জুড়িয়ে যায় ভালোবাসার কলিজার টুকরো দুটোকে একই রঙের ড্রেস পরে নিজের আশেপাশে ঘুরঘুর করতে দেখলে। হৃদ মেয়েকে উড়ুর মাঝে বসিয়ে ফের চুমু খেলো সুখের ঘামার্ত কপালে। সোফার টেবিলের ওপর থেকে একটা টিস্যু নিয়ে সযত্নে মেয়ের কপালের বেবি হেয়ারগুলো সরিয়ে দিয়ে সেখানটায় ঘাম মুছে দিতে দিতে হৃদ মেয়েকে উদ্দেশ্য করে আদুরি গলায় বলল, আমার আম্মুটার এত ঘেমে গেছে কিভাবে শুনি। বাবার আদুরে কথায় দারুণ হেসে ওঠে সুখ। বাবাকে নিজের আশেপাশে পেলে যেন 1 কেজি রক্ত বাড়ে ওর। সারাক্ষণ আব্বু আব্বু বলে মুখে লফজটটা থেকেই থাকে। বাবা পাগল মেয়ের জন্য। হৃদ সকালে অফিস যেতে চাইলে কতক্ষণ কান্নাকাটি করবে বায়না ধরে বাবার সাথে অফিসে যেতে চেয়ে। এজন্য মায়া প্রায় হৃদের অফিস টাইমে মেয়েকে লুকিয়ে অন্যত্র পাঠিয়ে দেয় মালাকে দিয়ে, নয়তো দেখা যাবে হৃদ মেয়ের কান্না সহ্য করতে না পেরে সুখকে সহ মায়াকেও হৃদের অফিসে আসতে বাধ্য হয়। এতে অবশ্য সুখের খেলাধুলা নিয়ে কোনো ঝামেলা হয় না। হৃদের অফিসের 3তলা ফ্লোরে 2 ভাগ করে 1 ভাগ হৃদ খালি রেখেছে নিজের পরিবারের স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য। বিশেষ করে মেয়ের জন্মের পর এটা করেছে সে। মারিচ সুখকে নিয়ে প্রায় মায়া হেনা খান চলে আসে তার অফিসের। এর কারণ হলো সুখ বাবার কাছে যাবে বলে বেশ কান্নাকাটি করলে তখন এমনি করে চলে আসে হঠাৎ হঠাৎ হৃদের অফিসে। আজও তাই হয়েছে। সুখের অতিরিক্ত কান্নাকাটির ফলে মায়া এক প্রকার বাধ্য হয়ে এসেছে হৃদের অফিসে মেয়েকে নিয়ে। হৃদের প্রশ্নের উত্তরে মায়ের মাথার হিজাব খুলতে খুলতে তৎক্ষণাৎ বলল, ঘামবে না? আপনার মেয়ে কি মাটিতে পা ফেলে হাঁটে? সারাক্ষণ দৌড়াদৌড়ির উপর থাকে। গাড়ি থেকে নেমে যে দৌড় শুরু হয়েছে আপু যাবো বলে, সেই দৌড় শেষ হয়েছে আপনার কাছে এসে। এর মধ্যে 2বার পরে ব্যথাও পেয়েছে। দেখুন পা চেক করে এখনও লাল হয়ে আছে। আমাকে ধরতে পর্যন্ত দিচ্ছে না। তারপরও ওই যে ওর হাতের আমটা পর্যন্ত আমার কাছে দিচ্ছে না বলে আমি খেয়ে ফেলবো এই জন্য। আচ্ছা, আমার কি আর কোনো খেয়ে কাম নাই? আমি কি ওর আম খাওয়ার জন্য বসে থাকি বলুন? মায়ার অভিযোগ হৃদ শুনেও না শোনার মতন রইল। এটা রোজকার কাহিনী, যেমন মা তেমন মেয়ে। তাই হৃদ মেয়ের পক্ষ ধরে আদুরি হাতে মেয়ের পা চেক করতে লাল লাল ব্যথা হয়ে যাওয়ায় হাঁটু দুটো দেখে নিল এক পলক। পর মুহূর্তেই মেয়ের কপালের ঘাম পরিষ্কার করে টিস্যু টেবিলের উপর রাখতে রাখতে বলল, তুমি হয়তো খেয়েছো মেয়ের আম, সেজন্য সত্যিটাই বলছে। হৃদে খোঁচা মারা কথায় মায়া চলে উঠে বলে,
আমি আপনার মেয়ের আম খেতে যাব কেন? আমি কি চোর? আমার আম খাওয়ার হলে আমি গাছে থেকে পেড়ে খাবো, নয়তো ফ্রিজ থেকে নিয়ে খাবো। শুধু শুধু আমার নামে মিথ্যা কাহিনী রটাচ্ছেন দুজন। আপনার মেয়ে সারাক্ষণ একটা না একটা আম হাতে নিয়ে রাখবেই। কালকেও একটা আম হাতে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিল। আমি ওটা সরাতে গিয়ে দেখি আমটা নষ্ট করে ফেলেছে বারবার হাত থেকে ফেলার কারণে। ভেতর থেকে অতিরিক্ত নরম ও থেতে গেছে, সেই জন্য আমি আমটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর আমি ওকে ভালো একটা আম দেই আগের আমটা চাওয়াতে, কিন্তু আপনার শিয়ানা মেয়ে আমটা নিল না, বলে কি না ওকে আগের আমটা দিতে। এটা নাকি ওর আম না। আমি যখন বারবার করে বোঝাচ্ছিলাম ভালো আমটা নিতে, তখন বলে আমি নাকি ওর আম খেয়ে ফেলেছি, এই জন্য ওর আমটা নেই নাই। এই করে করে আমাকে সকালে 2 ঘন্টা জ্বালিয়েছে কেঁদে কুটে। তারপর দাদি নিচে গিয়ে গাছ থেকে ওর পছন্দ মতো আম পেড়ে দিয়েছে, তারপর শান্তি হয়েছে। এখন সারাদিন ধরে এই আম নিয়েই ঘুরছে, আমাকে ধরতে পর্যন্ত দিচ্ছে না। বলে না আমি নাকি আবার আম খেয়ে ফেলবো। বদের হাড্ডি একটা মেয়ে। মায়ের মুখ বাঁকানো কথায় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো মায়ের মুখের দিকে সুখ। মা যে ওকে উদ্দেশ্য করে বাবার কাছে নালিশ করছে সেটা সে বুঝতে পারলো। মায়ের সবগুলো কথা ঠিকঠাক বুঝতে না পারলেও নালিশ করার বিষয়টি ঠিকই বুঝতে পারলো, যার জন্য অনেকটা অপমান বোধ করলো বাবার সামনে। বিশেষ করে মায়ের মুখ বাঁকানো কথা, বডের হাড্ডি মেয়ে গালি দেওয়াতে একটু বেশ অপমানিত হলো, যার রেশ টেনে তৎক্ষণাৎ চোখ উল্টিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। বাবার তাকালো চোখ ভর্তি পানি নিয়ে। মেয়ের আতুরি কান্নায় হৃদ চোখ পাকিয়ে মায়ের দিকে তাকিয়ে সুখের ভেজা গাল আঁচলে এক হাতে মুছে দিতে দিতে বলল, আমার আম্মু কাঁদে না। এই তো আপু তোমার কাছে। কি হয়েছে আমার আম্মুটার? বাবার আদরের কথা ভীষণ আদরই হলো মেয়ে। ঠোঁট ভেঙে ছোট ছোট হাতে এক আঙ্গুল তুলে মায়ের দিকে ইশারা করে কাঁদতে কাঁদতে বলে, আম্মু বকে। হৃদ ফের মেয়ের ফোলা দু গালের পানি মুছে দিতে দিতে বলে, আম্মু পচা, সুখ ভালো, আম্মুর সাথে সুখের কথা নেই কেমন? ডাগর ডাগর ভেজা চোখ তুলে মায়ের কপাল কুঁচকে আসা চেহারার দিকে তাকালো সুখ। মাকে তার ভীষণ পছন্দ। বাবা না থাকলে তো মার পেছন পেছন ঘুরঘুর করাই তার স্বভাব। তারপরেও বাবার পাশে থাকলে দুনিয়া ভুলে যায়, সাহসও বাইরে যায় বাবার সান্নিধ্যে। তাই হৃদের কথা মাথা নাড়িয়ে সাহসী সুখ সম্মতি দিয়ে বলে, আম্মু পচা, চোখ ভালো। হৃদ হাসলো। বাবা হেসে দেখে মেয়েও খিলখিল করে হাসলো আদরের সহিত। মায়া কপাল কুঁচকে তাকাতেই হৃদ হাতের ইশারায় মায়াকে ডাকলো নিজের অপর পাশের খালি জায়গায়। মায়া গাল ফুলিয়ে সেখানটা বসতেই দ্বিতীয়বারের মতন টিস্যু নিয়ে মায়ের ঘামার্ত ভেজা মুখটা যত্ন সহকারে মুছে দিতে দিতে মিহিস্বরে প্রশ্ন করে বলল, তোমরা কি একা এসেছো? দাদির সাথে আসেনি? মারিত কই? স্কুল থেকে ফিরেনি এখনো? হৃদের পরপর প্রশ্নের উত্তরে মায়া বলল, আমি বডিগার্ডদের সাথে এসেছি একা। দাদি মারিদের স্কুলে। রাদিল আর মারিদকে নিয়ে সোজা এখানেই চলে আসবে। আমাকে বলেছে হয়তো চলে এসেছে, রাস্তায় হবে। দুপুর লাঞ্চ আমরা সবাই এখানেই একসঙ্গে করব। দাদি রান্না করে দিয়েছেন আমাদের আগেই। মায়ের কথাগুলো বলতে বলতেই মারিদ বাবার কেবিনে ঢুকলো স্কুল ইউনিফর্ম পরে। পিছন পিছন রাদিল, হেনা খান, আরফ খানও ঢুকলো। হেনা খানের হাতে রাদিলের স্কুল ব্যাগ আর মারিদের ব্যাগ নিজের কাঁধে ঝুলানো। সে নিজের কাজ নিজে করতে পছন্দ করে, বিদায় কারো কাছে সাহায্য নিতে ইচ্ছুক নয়। রুমে ঢুকেই মারিদ সোজা গিয়ে বসলো বাবার উপর পাশে খালি জায়গায় চুপ করে। মায়ারিদের পাশ থেকে উঠে ফ্রিজের দিকে এগোতে যেতেই রিচুকে মায়ের জায়গায় বসিয়ে ছেলের কাঁধ থেকে স্কুল ব্যাগটি ছাড়িয়ে নিয়ে সোফার টেবিলের উপর রাখলো। তৃতীয়বারের মতন টিস্যু নিয়ে যত্ন সহকারে ছেলের লাল হয়ে ওঠা ঘামার্ত ভেজা চোখ মুখে মুছে দিতেই মায়ের ফ্রিজের ঠান্ডা পানি গ্লাসে করে নিয়ে সবার হাতে হাতে দিল, বিশেষ করে রাদিল, মারিদ আর হেনা খানের হাতে। মায়ের রাদিলকে গ্লাসে পানি দিয়ে বক্স থেকে টিস্যু দিয়ে যত্ন সহকারে রাদিলেরও ভেজা চোখ মুখ মুছে দিয়ে মারিদের পাশে বসালো তাকে। একই স্কুলে পড়ে দুজন, একই ক্লাসে পড়ে 4র্থ শ্রেণীতে। এই তো আর হাতে গোনা কিছু পরই ইয়ার ফাইনাল পরীক্ষা দুজনেরই। তারপরও 5ম শ্রেণীতে উঠবে দুজন। দেখতেও দুজনকে চোখে লাগার মতো, বড়সড় লম্বা আর স্বাস্থ্যবান। ছেলে এবার 9 পার হয়ে 10-এর কৌটায় পা রাখবে। মারিদ রাদিল আরও কয়েক মাস পর 10 বছরে পা রাখবে। এর মধ্যে দুজনের ভিসা প্রসেসিংও হয়ে গিয়েছে। দুজন 2 দেশে যাবে বাকি পড়াশোনার জন্য। মারিদ যাবে সুইজারল্যান্ডে হৃদের চির বাসস্থানে। রাদিল যাবে তার বাবার শহরে লন্ডনে পড়াশোনা করতে। তবে রাদিলের সাথে ফিহার বড় ছেলে ইরফাদও যাবে সেখানে পড়াশোনা করতে। মারিদ সুইজারল্যান্ড একা থাকবে এমনটা নয়। মায়ারিদ, হেনা খান, আরফ খান সবসময় যাওয়া আসা থাকবে মারিদের কাছে। রাদিল মারিদের পাশে বসে গ্লাসের পানিতে চুমুক দিতে দিতে এক পলক সুখের দিকে তাকালো
স্বাভাবিক দৃষ্টিতে যেমনটা সে আসতে যেতে সবাইকে দেখে, ঠিক তেমনটাই দেখালো স্বল্প সময়ের জন্য। সুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে গিয়ে চোখ পড়ল সুখের ছোট ছোট দু হাতে ভাঁজে ভেতর চেপে রাখা মাঝারি সাইজের বড় আমটার দিকে। হাতের চেয়ে দ্বিগুণ বড় আম ধরায় রাখতে কষ্ট হচ্ছে, যার জন্য অলরেডি দুবার পড়ে গেছে হাতের ফসকে। হৃদ বারবার তুলে দিচ্ছে বিরতিহীনভাবে। তারপরে সুখ আমটা ছাড়ছে না, দু হাতে চাপটে জড়িয়ে ধরে হলেও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আমটা নিজের হাতে রাখার, যার জন্য হাতের চুড়িগুলো অনবরত ঝনঝন শব্দ করছে। সেই তালে রাদিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শেষ পানিটুকু পান করে গ্লাসটা টেবিলে রেখে স্বাভাবিক ভঙ্গিতেই সুখ থেকে দৃষ্টি সরিয়ে অন্যার্থে রাখলো। খানিকটা বাদে খাবারের ডাক পড়তেই হৃদ মেয়েকে কোলে নিয়ে গিয়ে বসলো ফ্লোরের ওপর বিছানা করে আসনে। মারিদ অলরেডি হেনা খানের পাশে বসেছিল। রাদিল বসলো হেনা খান ও আরব খানের মধ্যে। হৃদ সুখকে কোলে নিয়ে মারিদ ও মায়ের মধ্যস্থানে বসলো ফ্লোরের বিছানায়। সামনে কাচের ডাইনিং টেবিল, যেটা ফ্লোরে বসে অবস্থায় সবার বুকে বরাবর হয়। হৃদ তাতে মেয়েকে নিজের সামনে বসিয়ে প্লেটে খাবার তুলতেই সুখ আদো আদো ভাষায় সেই দিকে তাকিয়ে মৃদুস্বরে আওড়ালো, আব্বু মাংস, মাপু মাংস। হৃদ তাই করলো। মেয়ের পছন্দ অনুযায়ী প্লেটে মুরগির মাংস তুলতেই মারিদ নিজের প্লেট ছেড়ে নীরবে এসে বসলো বাবার পাশে, যার অর্থ সেও হৃদের হাতেই খাবে। হৃদ ছেলের গম্ভীর প্রকাশটা বুঝে প্লেটের অপর পাশে মারিদের পছন্দ অনুযায়ী খাবার তুলতেই মায়াও চেপে চেপে হৃদের অপর পাশে বসলো জায়গা ছেড়ে, যার অর্থ সেও খাবে। ছেলে মেয়ের খাবারের পাশাপাশি মায়ের জন্য প্লেটের অপর পাশে চিংড়ি মাছ নিল, কারণ মায়া সর্বত্রে মাছটাই পছন্দ করে। বড় প্লেটে গোল করে খাবার নিয়ে হৃদ ভাতের সাথে এক টুকরো মাংস মেয়ের মুখে আগে দিতেই সুখ খা করে সেটি মুখে নিয়ে মাথা নাড়িয়ে চিবোতে চিবোতে মারিদকে দেখাতে দেখাতে বলে, আমি আগে, তুমি পরে, আমি আগে তুমি পরে। মারিদ হাসি কম, গম্ভীরতায় তার স্বভাব। তাই স্বাভাবিক দৃষ্টিতে সুখের খুশি দেখে টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে বোনের ঠোঁটের কোণায় লেগে থাকা অল্প এঁটো মুছে দিল। হৃদ দ্বিতীয়বারের মতন মারিদের মুখে সবজি ভাত তুলে দিলে নিজেও খেলো তাই। তবে তার আগে মায়ের মুখে মাছ তুলে দিল। হৃদ ছেলে মেয়ে বউকে নিজের পাশে গোল করে বসিয়ে সুন্দর করে একে একে সবাইকে ভালোবাসার সহিত ধীরে ধীরে খাইয়ে দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। হৃদের যত্ন সহকারে ভালোবাসাটা সবার চোখে পড়ার মতন। তবে এখন আর কেউ চমকায় না, কারণ হৃদ রোজগার এমন করে বউ বাচ্চাদের খাওয়াতে দেখে সবাই। এতে করে হেনা খান আরব খান অন্তত সন্তুষ্ট হৃদের উপর। যাক, অবশেষে তারা পেরেছেন হৃদকে সংসারী করতে, এতেই অনেক। তবে তারা আরও আশায় আছেন হৃদ একদিন না একদিন নিজের গ্যাংস্টার উগ্র জীবন ছেড়ে ভালো পথে ফিরে আসবে। এত পরিবর্তন যখন হতে পেরেছে, বাকিটাও হবে ইনশাআল্লাহ। আশা ছাড়ল না আল্লাহর উপর থেকে। সবাই খাওয়া দাওয়াতে মনোযোগী, তবে রাদিলের চোখে সব সময় বেশি সুখের চঞ্চলতাই চোখে পড়ল। প্রচুর চঞ্চল মেয়েটা, তাই রাদিল খেতে খেতেও বেশ কয়েকবার সুখে বিরক্তির চোখে আউড়িয়ে দেখল। তার বিরক্তি হওয়ার কারণও আছে। এই যেমন মাংস খেতে চাচ্ছে, আবার সেই মাংস দাঁতে লাগলে তৎক্ষণাৎ কেঁদে উঠছে ভয়ে। মুখে স্যাপ লেগেছে বলে বলে এতে করে মায়া বারবার দাঁত পরিষ্কার করে দিচ্ছে আর বারবার হৃদের হাত থেকে মাংস খাচ্ছে। প্রতিবারই একই ঘটনা নিয়ে খানিকটা বিরক্তি হচ্ছে রাদিল। হেনা খান আরব খানের মধ্যস্থানে বসে খাওয়ার পরও বেশ কয়েকবার চোখ ঘুরিয়ে ফেলেছে সুখকে। আজকাল হৃদের নিজের পরিবারের প্রতি এত ভালোবাসাটা স্বাভাবিক দৃষ্টিতেই নাই হেনা খান ও আরব খান। হৃদ নিজে ছেলে মেয়ে ও বউকে কতটা ভালোবাসে সেটা তারা গত 10 বছরে দেখে ফেলেছেন। বিশেষ করে মেয়ের জন্মের পর হৃদের মমতার প্রকাশ একটু বেশি পাচ্ছে। এমন না মারিদ আদর যত্নে সে কম করেছে, ঠিকই আদর যত্ন করেছে। তবে মারিদ স্বভাবের গম্ভীর আর শান্ত হয় হৃদ ছেলের জন্য কিছু করলেও সেটা প্রকাশ কম পেত, কারণ দুজন গম্ভীর স্বভাবের তাই। কিন্তু সুখের বেলায় হয় উল্টো, কাঁদবে, চিল্লাচিল্লি করবে, আবার সবচেয়ে বেশি হৃদকেই জ্বালাবে। তারপরও বাবাকে চাই, চাই মানে চাই। মোট কথা সুখের সব কিছুতে বাবাকেই লাগবে, নয়তো এই নিয়েও সারাদিন কাঁদবে আর চালাবে। তপ্ত দুপুরের ব্যবসা গরমে হাঁপিয়ে উঠে ধপ করে সোফার উপর পা তুলে আলসি ভঙ্গিতে শুয়ে পড়ল রাদিল। দিনটা শুক্রবার হওয়ায় সারাদিনই বলবার ছিল তার হাতে, এজন্য অবশ্য ছুটিয়ে ক্রিকেটও খেলেছে বেশ। সে একা খেলেনি, সাথে ফুফাতো ভাই ইরফাত সহ সাঙ্গপাঙ্গ হিসেবে খানবাড়ির কয়েকজন সার্ভেন্ট নিয়ে এতগুলো সময় খেলায় পার করলো। মূলত আজকে সবাই খানবাড়িতেই আছে, তার কারণ হলো ফিহার বাবার বাড়িতে এসেছে, বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে। এজন্য মেহেরবান সবাইকে নিয়ে খানবাড়িতে চলে এসেছে ঘুরতে। জুই বাবার বাড়িতে যাওয়া আসা করতে পারলেও
মায়া যেতে পারে না কোথাও হৃদের জন্য। একটা দিনের জন্য মায়াকে কাজ ছাড়া করে না হৃদ। মায়ের ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে গেলেও সেটা হবে কয়েক ঘন্টার সফর। হৃদ আজ অফিসে যাওয়ার পর যেতে পারবে, আবার হৃদের সন্ধ্যায় বাসা ফিরে আসার আগেই উপস্থিত থাকতে হবে। এই অল্প সময়ের জন্য মায়া মাঝের মধ্যে বাবার বাড়ি থেকে ঘুরে আসে সবাইকে দেখবে বলে। তাছাড়া আর কি করবে? যার এমন একটা ঘাটতারা স্বামী থাকে তারাই বোঝে তাদের কতটা মানিয়ে নিতে হয়। তাছাড়া খানবাড়িতে সকালে রোজকার আসা যাওয়া লেগেই থাকে, কারণে অকারণে। হেনা খান ও মায়েদের নিয়ে আয়ানের বাসায় ঘোরাফেরা আসে একদিন পর পর। দুই বাড়ির দূরত্বটাও বেশ না, 15 মিনিটের দূরত্ব। তাই সবার মতো যাতায়াত লেগেই থাকে রোজ। আজকেও তাই হচ্ছে। বাড়ির বড়রা সবাই বাগানে আড়স জমাতে ছোট সদস্যরা একে অপরের সঙ্গে দৌড়াদৌড়ি করে খেলছে। রাদিল গরমে অতিষ্ঠ হয়ে শার্টের বুকের পাশের 3টা বোতাম খুলে দিল কাঁধে ছড়িয়ে শার্টটা। সোফায় চিত হয়ে শুয়ে নিউজ পেপার হাতে নিয়ে সাহায্যে বাতাস করতে সুক্কুর থেকে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে তার কাছে এসে দাঁড়ালো। এক হাতে আম জড়িয়ে অপর হাতটা দিয়ে রাদিলের কাঁধে জড়িয়ে দেওয়া শার্টের অংশটা টেনে টেনে বলল, লাদু ভাইয়া উঠো, লাদু ভাইয়া উঠো। সুখের অনবরত টানায় রাদিলের হাত থেকে খেপে যায় বাতাস করা থেকে। কপাল কুঁচকে সুখের ঘামার্ত লাল মুখটার দিকে এক পলক তাকিয়ে চোখ ঘুরালো সুখের চেপে ধরে রাখা কাঁধের শার্টটার অংশটার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সোজা হয়ে বসতে চাইলে সুখ হাত ছেড়ে দেয় শার্টের সেই অংশটাকে। রাদিল সোজা হয়ে বসে আশেপাশে তাকালো কেউ আছে কিনা সেটা দেখতে। এই মেয়েকে একা পাওয়া আর দিনের বেলায় আকাশে চাঁদের খোঁজা সমান কথা। সারাক্ষণ কারো না কারোর সাথে তো থাকবেই। যদি বাপ ভাই বাসায় থাকে তাহলে তো কথাই নেই। বাতি মেরেও এই মেয়েকে একা খুঁজে পাওয়া যাবে না। দেখা যাবে বাপ ভাই নয়তো মার সাথেই আছে। আজকে তার কাছে আসা মানে নিশ্চিত কোনো কারণ তা অবশ্যই আছে। তাছাড়া বাকি সবার মতো রাদিল চাইলেও সুখের সাথে আগ বাড়িয়ে বোনের সাক্ষতা নিয়ে কথা বলতে পারে না। এমন একটি স্বাভাবিক আচরণ করতেও জড়তা কাজ করে। কারণ করাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তার কারণটা হলো তার পিতা মহোদয় মানে আয়ন চৌধুরী। রাদিলের জন্মের পর থেকে একটু একটু করে বড় হওয়া পর্যন্ত সর্বদা সে শুনে এসেছে রাদিলকে দিয়ে হৃদের মেয়েকে বিয়ে করে আনাবে। এটা তার বাবার স্বপ্ন। রাদিলকে রোজ কয়েকবার করে শুনতে হয় নিজের বাবার সেই স্বপ্নের কথা। এতে করে রাদিলের মনে হয় তার বাবা নিজের স্বপ্নের কথা তাকে শোনাচ্ছে, এমনটা নয়, বরং রাদিলকে মনে করিয়ে দেয় তার জন্য মেয়ে তার বাবা ঠিক করে রেখেছে। এজন্য মূলত রাদিল চাইলেও সুখের সাথে সহজ আচরণ করতে পারে না। কেমন একটা লজ্জা আর সংকোচ লাগে নিজের মাঝে। ছোট থাকতে ছিল এক কথা, এখন সে বড় হচ্ছে ধীরে, তাই তার মাঝে অনেক কিছুই বোঝে। আর এই বোঝা থেকেই এত দ্বিধা তার। সরাসরি সুখের দিকে তাকালেও মনে হয় সবাই হয়তো তাকে অন্য চোখে দেখছে। সুখের সাথে তার বিয়ের বিষয়টা নিয়ে হয়তো সবাই মিটমাট করে কথা বলছে, মজা করছে, হাসছে। এজন্য সে বরাবরই সুখকে একটু এড়িয়ে চলে, লজ্জা লাগে বলে। তবে লুকোচুরিভাবে সে সুখকে কাটতে পিছু পা হয় না। এই যেমন এখন করছে। অনেকটা দৌড়াদৌড়ি করে খেলার কারণে সুখ গরমে শরীর চুলকাচ্ছে বলে রাদিলের কাছে এসেছিল নিজের শরীরের জামাটা খুলে দিতে। লাদু ভাইয়া এত খুলে দাও, আমার গরম লাগছে। রাদিল কপাল কুঁচকে তাকায়, বোঝার চেষ্টা করলো আসলে সুখ তাকে কি বলছে এমন ভাঙাচোরা কথায়। খানিকটা সময়ে বুঝে ফেল সুখের গরম লাগছে বলে তাকে জামা খুলে দিতে বলছে। কিন্তু বিষয়টি বুঝেও যেন অবুঝ সাজলো। অন্য কেউ হলে সে এতক্ষণ কাজটি করে ফেলতো নির্দ্বিধায়, বাচ্চা মনে করে। কিন্তু সুখ বলে সেটা করলো না, বরং আগের নাই গা এলিয়ে ঠাস করে শুয়ে পড়লো জায়গায়। অবুঝ রাদিলের ভাবমূর্তি বুঝতে না পেরে চোখ ছোট ছোট করে তাকিয়ে আবারও রাদিলের একটা হাত টেনে ধরলো নিজের জামা খুলে দেওয়ার জন্য। রাদিল বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালো সেদিকে। তার শ্যামবর্ণ হাতে যেন সুখের আদরি ফর্সা হাতটা একটু বেশি ঝলঝল করছে। এত বেশি ফর্সা মানুষ তার পছন্দ না। সে শ্যামবর্ণ মানুষ, ফর্সা বউ তার সাথে যায় না। বাবাকে দেখে এমন সাদা বিলাই তার জন্য পছন্দ করেছে কে জানে। সে কালো মানুষ, তার কালো বউই পছন্দ হবে। এমন সুন্দরী বউ তার লাগবে না। যেখানে কালারের মিল নেই সেখানে আবার কিসের কি। রাদিল নিজের মনোমস্তিষ্ক বিষয়ে চেতে উঠে অল্প ধাক্কা দিয়ে তৎক্ষণাৎ সুখের হাতটা নিজের হাতের উপর থেকে সরিয়ে ফেলতে ফেলতে বলল, যা সর, ধরবি না আমাকে বজ্জাত মেয়ে। তোকে বলেছি আমি এত সুন্দর হইতে। আমার এত সুন্দরী বউ লাগবে না, জানিস না? দেখ তোর সাথে আমার গায়ের রংটা পর্যন্ত মিল নেই, কত অমিল, বিয়ে ক্যান্সেল, যা ভাগ। রাদিলের কথার অর্থমর্ম ছোট সুখ না বুঝলেও রাদিলের মুখ বাঁকানো ধমকানিটা ঠিকই বুঝতে পারে যে ওকে ধমকাচ্ছে রাদিল।
তাই অপমানের ঘরে ঠোঁট ভেঙে ভ্যাভা করে কেঁদে ওঠে তৎক্ষণাৎ। রাদিল সুখের কথায় কথায় কান্নাটা আরও বাড়িয়ে দিয়ে সুখের হাত থেকে জামাটা ছিনিয়ে নিয়ে তাতে কামড় বসাতে সুখ অপমানের কষ্টে ছোট দু হাতে চোখ ঢেকে আরও জোরে জোরে কেঁদে ওঠে দুঃখে। বাড়ির বড়রা সবাই বাগানে থাকায় আপাতত কেউ শুনল না সুখের সেই কান্না। তবে ফিহার মেয়ে পড়ি সুখের সাথেই দৌড়াদৌড়ি খেলছিল, ততক্ষণে সেও ঘেমে নিয়ে একাকার। সুখের কান্নায় দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে অবদৃষ্টিতে রাদিলকে এক পলক দেখে অপরাধী মুখ করে সুখের পাশে গিয়ে দাঁড়ালো। এখানে বয়সে সে সবার ছোট, এমনকি সুখেরও। ভালো মতো ঠিকঠাক কথা বলতেও আটকে যায় মুখে। তবে সবার আদরের রাদিল ভাইয়া তাকে একটু বেশি আদর করে বোন হিসেবে। এখানে রাদিল যদি পরীর বান্ধবীকে কাঁদায় তাহলে সে কি করবে? রাদিল আমে কামড় বসাতে বসাতে দেখলো পরীও সুখের মতো করে ঘেমে শরীর চুলকাচ্ছে বারবার। রাদিল নিজের আম খাওয়ার রেখে আদুরে হাতে পরীকে নিজের কাছে টেনে যত্ন করে ফ্রকটা খুলে দিতে চাইলে সেখানে উপস্থিত হয় মারিত। বোনের কান্নার শব্দ শুনে রাদিলকে এক পলক দেখে সুখের সামনে হাঁটু কেড়ে বসে বোনকে কোলে নিয়ে ফের রাদিলের পাশে সোফায় বসতে বসতে গম্ভীর মুখে বলল, কি করেছিস ওকে? কাঁদছে কেন? রাদিলের তৎক্ষণাৎ উত্তর, আমি কেন কিছু করতে যাব? তোর বোন এমনি কাঁদতে পারে, কান্দার মাস্টার। এই পড়ি, ভাইয়া কিছু করেছে তোমার বান্ধবীকে? পড়ি অবুঝ মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যার অর্থ রাদিল কিছু করেনি। সত্যি রাদিলকে কিছু করতে দেখেনি সুখের সাথে পড়ি, মারতেও দেখেনি, বকাও দেয়নি, এমনি কাঁদছে সুখ, এমনটাই লাগলো পড়ির। মারিত পড়ির অবুঝ চোখের মুখের দিকে এক পলক তাকিয়ে বোনকে শান্ত করার চেষ্টা করতে করতে সুখের গায়ের ঘামে ভেজা উপরের ফ্রকটা খুলে দিতে দিতে বুঝলো সুখের কাদার কারণটা হলো তার আম রাদিলের মুখে। মারির চোখ পাকিয়ে রাদিলের দিকে তাকাতে রাদিল দারুণ হাসলো। তার এই হাসিটাই যেন মানুষের মন বুঝতে সাক্ষ্য। মারি তো কিছু না বলে সুখকে কোলে নিয়ে গেল কিচেনে। ফ্রিজ থেকে নতুন একটা আম নিয়ে সুখের হাতে দিতেই দেখলো পরিও দাঁড়িয়ে আছে সুখের সাথে। তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। দুজনের গায়ে সাদা সেন্টু গেঞ্জি পরা। মারিত পরির হাতে একটা আম তুলে দিতেই দুই বোন ছোট ছোট পায়ে দৌড়ে চলে যায় বাড়ির বাহিরে বড়দের কাছে। মারিদের বর্তমান রুমটা হলো মায়ের আগের রুমের নতুন করে ডেকোরেশন করা হয়েছে মারিদের পছন্দে। মারিদ মা বাবা ছাড়া রাতে একা ঘুমায় আজ বিগত 5 বছর হলো। 5 বছর বয়সে মারিদের সাথে রাতে সঙ্গ দিতে ঘুমাতো হেনা খান ও আরাফ খান। তবে মারিদের একটু বড় হওয়ার পর থেকেই সে একা ঘুমাতে চায়, এখনও একাই ঘুমায়, তাকে কেউ ডিস্টার্ব করে না। এই তো কাল বাদে পরশু তার 9তম জন্মদিন। দেখতে দেখতে 9 বছরে পা রেখে ফেলেছে সে। সেই সাথে গম্ভীরতাও যেন একটু বেশি প্রকাশ পাচ্ছে তার আচরণে। এতে করে অবশ্য মায়া বেশ চিন্তিত। ছেলের এমন আচরণে হৃদের স্বভাবে প্রকাশ পায় বলে মায়া ভয়ে থাকে বাবার মতন না ছেলেও উগ্রবাদী জীবনে চলে যায়। মায়ের শত চিন্তাটাও হৃদ কানে তুলে না, আবার ছেলেকেও কিছু বলে না। কি বলবে? ছেলের অপরাধ খুঁজে পেলে তো কিছু বলবে। গম্ভীর শান্ত থাকা কোনো অপরাধ নয়। এখন অপরাধ না থাকলে শুধু শুধু ছেলেকে কি শাসন করবে সে? হৃদের এক কথা, ছেলে যদি কাউকে পছন্দ হয় তো তা কথা বলবে, আর না হলে কথা বলবে না, বাস শেষ। এখানে জোরাজোরি করে বা চাপ প্রয়োগ করে কেন অন্যের সাথে মিশতে ছেলেকে বাধ্য করবে? হৃদের স্বভাব তো এমন না, হৃদ নিজে তো এমনটা করে। সে এখনো দাদা দাদি বউ ছেলে মেয়ে ছাড়া অন্য কাউকে আপন মনে করতে পারে না, করেও না, তাদের স্বভাবই এমন। এখন সেম স্বভাবের জন্য ছেলেকে কি দোষ দিবে সে? তার নিজেরা বুঝে কতটা সুখী তারা নিজেদের সাথে। বাকিদের সমস্যা হলেও তাদের নিজেদের নিয়ে নিজের কোনো সমস্যা হয় না। বাকি রইল ভালোবাসা আর বিয়ে। তাও হৃদের একটাই কথা, ছেলের জীবনে চলার পথে যদি কাউকে ভালো লাগে তো লাগলো, নয়তো সে কিছু বলবে না এই বিষয় নিয়ে। কারণ সে নিজে বোঝে তার স্বভাবের মানুষদের বলে কিছু কোনো কালে করানো সম্ভব নয়। তাদের মনে টান অনুভব করলেই করবে, নয়তো দুনিয়া পাল্টে গেলেও কিছু করা সম্ভব না। এজন্য মূলত হৃদ মায়ের কোনো কথাই কানে তোলে না। আসলে সে ছেলের উপর চাপ প্রয়োগ করতে চায় না। অবুঝের মতন স্বভাবে তার ছেলে যেমনই হোক না কেন, অন্তত এতটা শিওর তার ছেলে মেয়ে জাতিকে কখনো অসম্মান করবে না। মারিদ যেমন নিজের মাকে সম্মান করে বাকিদেরও করবে। কিন্তু অধৈর্য মায়া হৃদের কথাগুলো বুঝতে চায় না। ছেলেকে নিজের প্রাণবন্ত জীবনে রাখতে প্রতিনিয়ত চেষ্টা করেই থাকে। মেয়েকে নিয়েও মায়ের এতটা টেনশন নেই যতটা টেনশন সে ছেলের জন্য করে। রাত 8টা মারিত নিজের রুমে পড়ার টেবিলে বসে
সে মনোযোগ সহকারে স্কুলের হোমওয়ার্ক শেষ করে উঠে দাঁড়ালো। শরীর ম্যাচ ম্যাচ করছে তার। বিকেল থেকে টানা 5 ঘন্টা পড়া টেবিলে বসে সে। এর মধ্যে মায়া হেনা খান বেশ কয়েকবার তাকে শুকনো খাবার দিয়ে গিয়েছে। কিছু খেয়েছে আর কিছু আবার এমনি পড়ে আছে টেবিলে। মারিচ সেইগুলো রেখে উঠে দাঁড়ালো। আপাতত বাহির থেকে একটু ঘুরে আসবে, তারপর আবার পড়তে বসবে এমনটা ভেবে চিনতে গায়ে কুঁচকে থাকা সবুজ টি শার্টটা টেনে বের করে রুম থেকে। পরনে তার বাদামি রাঙা থ্রি-কোয়ার্টার প্যান্টের সাথে সবুজ রাঙা টি শার্ট দেখতেও বেশ মানিয়েছে হলুদ বর্ণের ফর্সা শরীরে। লম্বা চওড়া যেন তত্তর করে বাড়ছে দিনকে দিন, চোখে লাগার মতন। মারিত রুম থেকে বের হয়ে সামনের করিডোর ধরে এগোতেই দেখতে পেল পরি ওপরের সিঁড়ি গোড়ায় দাঁড়িয়ে আছে নিচের দিকে ভয়ার্থ মুখে তাকিয়ে থেকে। মারিত সেদিকে এগোতেই পরি মারিদের উপস্থিতি বুঝে ছোট ছোট পায়ে দৌড়ে এসে মারিদের হাতের আঙ্গুল চেপে ধরে আদো আদো ভাষায় জড়ায়। আম্মু যাবো মাদু ভাইয়া। মারিত কপাল কুঁচকে তাকায় উরুর সামনে পরীর দিকে। তার সুন্দর নামটা ভেঙে বলাতে পছন্দ হয়নি, তাই পরীকে শুধরিয়ে বিরক্তি গলা ছেড়ে বলল, ইটস নট মাদু, ইটস মারিদ। মারিদের কথায় শক্ত ইংরেজিটা বুঝতে না পেরে ঘাড় উঁচিয়ে ট্যাপ ট্যাপ করে মারিদের দিকে তাকিয়ে থাকলো পরী। মারিদের তার ভীষণ পছন্দ, বিশেষ করে সবসময় মারিদ তাকে পছন্দ খাবার দেয় বলে। এজন্য বাচ্চাদের স্বভাবেই তাদেরকে যারা বেশি আদর করে পছন্দের খাবার দিবে, বাচ্চা তাদের সাথে মিশতে চায়। মারিদের ক্ষেত্রেও তাই। মারিদ পরীকে খাবার দেয়, এজন্য পরীর অনেক পছন্দ তার মাতু ভাইয়াকে। কিন্তু মারিদ ক্ষেত্রে বিষয়টি উল্টো। সে ইচ্ছে করে বা নিজ থেকে পছন্দ করে পরীকে এখনও কোনো খাবার দেয়নি, বরং মারিদ বোনকেও কোনো কিছু দেওয়ার সময় সুখের পাশে পরী থাকতো বলে সেই ক্ষেত্রে পরীকেও দেওয়া হতো তার, ব্যাস এতটুকুই। কিন্তু পরী বাচ্চা মন মারিদের সান্নিধ্য পছন্দ করে প্রায় ঘুরে ফিরে মারিদের দিকে চলে আসে খেলতে খেলতে। মারিদ তখনও কিছু বলে না পরীকে বাচ্চা বলে, তবে সে নিজের কাছেও রাখে না পরীকে। কাউকে না কাউকে ডেকে পরীকে তাদের কাছে ধরিয়ে দেয়, কাছে রাখতে চায় না বলে। এখনও তাই। পরী মারিদকে বিরক্তির ফেসটা বোঝাতে না পেরে ঘাড় উঁচিয়ে মারিদের মুখের দিকে তাকিয়ে বলে, আম্মু যাবো, চলো না মাদু ভাইয়া। পরীর মুখে বারবার নিজের নামটা ভেঙে বলাতে দেখে বিরক্তি খানিকটাতে চেতে ওঠে মারিদ। তৎক্ষণাৎ মৃদুস্বরে ধমক লাগায় পরীকে। এতে করে বাচ্চা পরী ভয়ে চমকে ওঠে মারিদের হাত থেকে ছেড়ে মুহূর্তেই কেঁদে ওঠে গগন কাঁপিয়ে। মারিদকে সচরাচর আজ পর্যন্ত কেউ রাখতে দেখেনি, তাই তার রাগটা কতটুকু কারো জানাও নেই। বড়জোর মারিদ নাখুশ হয়ে বিরক্তিকর হয়, তারপরও কাউকে তেমন একটা কিছু বলে না। তবে এখন পরীকে যে বেশ জোরে ধমক দিয়েছে তেমনটা নয়, ধমকটা আসতেই দিয়েছিল, কিন্তু পরীর বাচ্চা মানুষ সেটা নিতে পারে না, না পেরে কেঁদে ওঠে জোরে সোরে। পরীর কান্না মায়া নিজের রুম থেকে ধরপড়িয়ে দৌড়ে বের হয়। মায়ের পেছন পেছন জুই, হেনা খান, মেহেরবানও বের হয়ে আসে একত্রে। তারা মূলত সবাই একত্রিত ছিল। মায়া পরীকে কাঁদতে দেখে দৌড়ে এসে ওকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে। মারিদের কাছে জানতে চাইল পরী কাঁদছে কেন। মারিদ সত্যটা বলে নিজের মাকে। মায়া মারিদের সামান্য বিষয়ে পরীকে ধমক লাগানো পছন্দ হয়নি বলে সেও ছেলেকে কড়া গলায় শাসন করতে চাইলে মারিদ স্পষ্টটাই জানায়, আই ডোন্ট লাইক হার আম্মু। ওর সঙ্গে আমার পছন্দ না। ওকে বলো আমার কাছে না আসতে, তাহলে আমি ওকে আর ধমক দিব না। ছেলের কথায় মায়া শাসন করবে কি, দুঃখ কষ্টে জর্জরিত হয়ে আরও চিন্তায় পড়ে গেল। এতটুকু ছেলে বলে ওর মেয়ের সঙ্গে পছন্দ না। এই ছেলে যে বড় হয়ে বিয়ে করতে চাইবে না সেটা এখনই বুঝতে পারছে মায়া। সামান্য বাচ্চা মেয়ে পরিসঙ্গটাই নিতে পারলো না। সেদিন রাতে দেখা গেল এই বিষয় নিয়ে মায়া হৃদের সাথে সারা রাত কান্নাকাটি করছে। ছেলে ওর বিগড়ে যাচ্ছে বড় হতে হতে। ছেলের যদি হৃদের মতো নারী বিদ্বেষী হয়ে বড় হয় তাহলে তো মায়া শেষ। তারা স্বামীকে যেমন তেমন সংসারে করে নিল মায়া, কিন্তু ছেলেকে সে কী করবে, কোথায় পাবে তার মতন ছেলের বউ যে শত কিছুর পরও মারিদকে ছেড়ে যাবে না। মায়া চিন্তায় চিন্তায় সেদিন রাতটা পার করলেও পরদিন দুপুরবেলায় যেন মায়ের চিন্তাটা আরও শতাংশ ভাগ বাড়িয়ে দেয় মারিদ। যখন মারিদ স্কুল থেকে মারামারি করে বাসায় ফিরে গাড়ি ছাড়া একাকী, তখনই যেন মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে গোছানো ছেলের এলোমেলো অবস্থা দেখে। মায়া যে ছেলেকে আজ পর্যন্ত রাগ করতে দেখেনি, সেই শান্ত ছেলের ভয়ানক রাগ দেখে দিশেহারা মায়ের অবস্থা নাজেহাল। হেনা খান মারিদকে জাপটে জড়িয়ে ধরে উদ্বিগ্ন সহিত দেখতে লাগলো। মারিদের শরীরে কোথায় কোথায় ব্যথা পেয়েছে চেক করতে তিনি দেখলেন মারিদের হাতে কপালের জায়গায় জায়গায় কাটা ছেঁড়া রক্তের দাগ। উদ্বিগ্নতায় হেনা খানও মারিদ থেকে জানতে চাইল এমন
মারামারি করার কারণটা কি? তখন মারিদ স্পষ্টভাষী হয়ে রাগে চোখ মুখ শক্ত করে জানায়, রিতকে তার স্কুলের একটা ছেলে গুন্ডা বলেছে বলেই সে মারামারি করেছে। বাবা তার ভালোবাসার মানুষ, বাবাকে নিয়ে কথা বললে সে চুপ থাকবে না। মারিদের এতটুকু কথায় মায়াও নিজের রাগ সংযম করতে পারল না। অনেকটা রাগে ছেলেকে শাসন করে বলল, তোর বাবা গুন্ডামি করতে পারবে আর কেউ বলতে পারবে না সেটা? বললেই তোরা তাদের সাথে মারামারি করবে? দেশটা কি তোদের নামে লেখা, নাকি বাকি সবাই দেশের মধ্যে রোহিঙ্গা থাকে, কোনটা? মারিদ বারবারই মায়ের কথায় চুপ থাকলো। সে মার সাথে বেয়াদবি করে না, তবে মার কথাটাও পছন্দ হয়নি। বাবা মাকে নিয়ে কেউ কথা বললে কাউকে ছাড়বে না সে। এবার যা হওয়ার হোক, এমন মারামারি দরকার পড়লে শতবার করবে। মারিদ মার কথায় প্রতিক্রিয়া না জানিয়ে রাগান্বিত ভঙ্গিতে নিজের রুমে চলে যায়। সারাটা দিন রুমের দরজা আটকে বসে রইল, কারো হাতে ড্রেসিং পর্যন্ত করালো না, এমনিই রইল। মায়া মারিদের মারামারি ঘটনায় কেঁদে কুটে রিতকে জানালো তৎক্ষণাৎ। রিত সবটা শুনেও মায়াকে কিছু না বলে, এতেও মায়া কেঁদে কুটে রুমের দরজা আটকে বসে রইল, খাবে না বলে। হৃদের উপর মায়ের বেশ রাগ। কেমন বাবা, ছেলে বিগড়ে যাচ্ছে, বাবা হয়ে হৃদ কিছু বলছে না। ছেলেকে শাসন না করে চুপ বসে থাকলো হবে? মায়ার ছেলেটা আরও বিগড়ে যাবে না? এই বয়সে মারামারি করে বাসায় ফিরল, তার মানে মায়ের ভয়টা ঠিক হতে চাচ্ছে। এই ছেলে বড় হয়ে বাবার মতন উগ্রবাদের জীবন বেছে নিবে, এতে কোনো সন্দেহ নেই। তাছাড়া হেনা খানও তো মায়াকে বলে হৃদ নাকি ছোটবেলায় এমনই ছিল, বাবা মা বলতে পাগল ছিল, সবসময় তাদের কথাই শুনতো। এত শোনার পরও তো হৃদ এমন উগ্র জীবন লিড করেছে। মায়ের ছেলেও তো মা বাবা বলতে পাগল, তার মানে মায়ের ছেলেও বড় হয়ে এমন হবে? মায়া ফের কাঁদে কষ্টে। ছেলেকে যে কোনো মূল্যেই হোক কারোর সাথে বাঁধতে হবে, এত সহজে হার মানবে না। স্বামীর বেলায় যখন হার মানেনি, সেখানে ছেলের বেলায় তো হার মানার প্রশ্নই ওঠে না। হৃদের সাথে যেমন করে মায়ের বিয়ে দিয়েছিল ছোটবেলায়, ঠিক তেমন করে মায়াও মারিদের সাথে কারো বিয়ে দিবে বলে ভাবলো। ভালোবাসার জোর করে হয় না, তবে সম্পর্কে আটকা পড়লে ভালোবাসা এমনি হয়ে যাবে। তাছাড়া বিয়ে এখন হয়ে থাকলে সংসারটা তো হবে না, ছেলে বড় হওয়ার পরই হবে। অন্তত মায়ের পছন্দ ভেবে হলেও মারিদ নিজের বউকে নিয়ে ভাববে, একটু করে হলেও মায়ের এতেই চলবে। হৃদ বাড়িতে আসলে মায়ের ফোন পাওয়ার একটু পরেই সংসারে জীবনে টেনশনটা এবার সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। হৃদ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আশেপাশে তাকালো, শার্টের হাতা গোটাতে গোটাতে। পাশাপাশি রুম দুটোর বন্ধ দরজা থেকে বুঝতে পারলো মা ছেলের মান অভিমানের বিষয়টি। হৃদ নিজের রুমের দরজা বন্ধর দিকে তাকিয়ে এক পলক এগিয়ে গেল ছেলের দরজার সামনে। মারিদের নাম ধরে দরজায় একটু টোকা দিতেই বাধ্য ছেলের মতো মারির দরজা খুলে দেয়। হৃদ ভিতরে প্রবেশ করে সূক্ষ্ম দৃষ্টিতে ছেলের হাতে কপালে শুকনো কাটা জায়গাগুলো দেখে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে যত্ন সহকারে মারিদের কাটা জায়গাগুলো ড্রেসিং করে দেয়। তারপর ছেলের সাথে হৃদ রয়ে শয়ে অনেক কথা বলল। ছেলেকে স্বাভাবিক করে তারপর গেল মায়ের কাছে। মা ছেলের অভিমানও ভেঙে গেল অল্প সময়ের মধ্যে, কিন্তু তার মধ্যে মায়া জোরে দিল নতুন আবদার, মারিদকে বিয়ে দিবে সে। মায়ের প্রথম কথাতে হৃদ অবুঝের মতো রিয়্যাক্ট করেনি ছেলের সামনে, বরং চুপ থেকে ছেলেকে রুমে পাঠিয়ে রিয়্যাক্ট করলো। মারিদ ছোট, এই বয়সে সে বিয়ে দেবে না, কিন্তু অধৈর্যের মায়া নিজের পক্ষের যুক্তি দেখালো হৃদকে। একের পর এক হৃদের স্বভাব পেয়েছে মারিদ, তাই এই বয়সে মারিদ যতটা কথা তাদের শুনবে, বড় হয়ে ততটা কথা নাও শুনতে পারে। তখন যদি মায়ের ছেলে নারী বিদ্বেষী হয়, তাহলে বিয়ে করানো মুশকিল হয়ে যাবে। আর এখন যদি মায়ের মারিদের বিয়ে দিয়ে রাখে, তাহলে হয়তো নারী বিদ্বেষী ভাবটাই তেমন জন্ম দিবে না ছেলের মনে। তাছাড়া হৃদকে তো ছোটবেলায় বিয়ে দিয়েছিল মায়ের সাথে, তাহলে মায়া নারীদের সাথে অন্যায় করছে কোথায়? হৃদ মায়ের সব কিছু বুঝলো, তারপরও মায়ের সাথে সহমত পোষণ করলো না। বিয়েটা ব্যক্তিগত ইস্যু, অকারণে ছেলের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়াটাও ঠিক না। এজন্য হৃদ মায়ের আবদার প্রথমে মানতে পারল না। এতে করে মায়া সারা রাত না ঘুমিয়ে কেঁদে কুটে হৃদকে জ্বালিয়ে রাজি করায় মারিদের বিয়ের জন্য। হৃদ অনেক ভেবেচিন্তে রাজি হয়, কিন্তু এখন ছেলের জন্য মেয়ে কোথায় পাবে মায়া, এই নিয়ে আরেক টেনশন। অনেক খুঁজে খুঁজে মায়ের চোখে পড়ল বড়িকে। মায়ের ধারণা তাদের বংশের মেয়ে স্বামী সোহাগী হয়। আর যাই হোক, অন্তত স্বামীর পেছন ছাড়ে না তারা। খুশিতে আটখানা মায়ের সবাইকে সে কথা জানাতে তেমন কেউ অমত পোষণ করল না মায়ের প্রস্তাবে। আর মারিদকে ছেলে হিসেবে সবারই পছন্দ, বিশেষ করে ফিহার একটু বেশি পছন্দ। এমন বুঝদার ছেলেকে কে না চায় মেয়ের জামাই হিসেবে? কিন্তু এত ছোট বয়সে মেয়ের বিয়ে দিতে মন নারাজ ছিল প্রথমে, তাই মায়া হেনা খানকে দিয়ে অনেক করে বোঝালো ওদের, বড় হয় পুনরায় বিয়ে দেওয়ার বলে হবে পারিবারিকভাবে।
এখন শুধু ইসলামিক নিয়মে বিয়েটা হয়ে থাকবে। মায়ের কথায় সবাই রাজি হলো, সব কিছু ঠিকঠাক করা হলো ঘরোয়াভাবে। বিয়ের আয়োজন করলো মারিদের জন্মদিনের 1 সপ্তাহ পরে। মায়ার 1 সপ্তাহ লেগেছে মারিদকে বুঝিয়ে শুনিয়ে ভাগে আনতে বিয়ের জন্য। সবটা পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হলো খান বাড়িতেই। বিয়ের আয়োজন করলো মারিদের জন্মদিনের 1 সপ্তাহ পরে। মায়ার 1 সপ্তাহ লেগেছে মারিদকে বুঝিয়ে শুনিয়ে ভাগে আনতে বিয়ের জন্য। সবটা পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হলো খান বাড়িতে। সেখানে উপস্থিত হলো হেনা খানের 2 কন্যার পরিবার থেকে শুরু করে মায়ের পরিবার সহ। ছোট পরি লাল টুকটুকে ফ্রক পরে 2 হাত ভর্তি চকলেট নিয়ে বাবার কোলে বসা। রিদ ছেলের বিয়ের জন্য আজ অফিসে যায়নি, বাসায় ছিল। অর্ধেক রেডি হয়ে বসে আছে মায়ের জন্য। তাড়াহুড়োয় মায়া হৃদের পায়ে মোজা পরে বের করে দিয়ে যায়নি। সে থেকে হৃদ বসে আছে মায়ের অপেক্ষায়। বাবার পাশে এসেও সুখ নীল ফ্রকে নীল জুতা, মাথায় নীল ব্যান্ড পরে বসে আছে, হাতে আম নিয়ে। একবার বাবাকে দেখছে তো অন্যবার বাবার মতন করে দরজার দিকে তাকাচ্ছে কপাল কুঁচকে। হৃদ অনেক বিরক্তিতার সহিত চেঁচিয়ে ডাকলো মায়াকে, হৃদ হৃদ করে। বাবার দেখা দেখি সুখও তেমন করে ডাকলো লিট লিট বলে। বাবা মেয়ের ডাকাডাকিতে মায়ের তাড়াহুড়ো করে আসলো। গায়ে ওর নীল রঙের জামদানি শাড়ি হৃদের শার্টের সাথে মিল রেখে। মূলত মায়া এতক্ষণ মারিদকে রেডি করছিল অনুষ্ঠানের জন্য, তাই দেরি হচ্ছিল। মায়া ঠোঁট ভর্তি হাসি দিয়ে রুমে প্রবেশ করতেই দেখলো হৃদ এখনও পুরোপুরি রেডি হয়নি। মায়ের জন্য বসে আছে সে। মায়া দ্রুত সঙ্গে হাত চালিয়ে বোঝাচোরা এনে হৃদের পায়ের কাছে বসতেই সুখো বিছানার উপর থেকে হামাগুড়ি দিয়ে নেমে মায়ের মতন করে হৃদের খালি পার সামনে বসে অপর মোজা নিয়ে বাবাকে পরানোর চেষ্টা করলো মায়ের দেখা দেখি লক্ষ্য করে। হৃদ হেসে মেয়ের কাণ্ডে রোজই এমন করে। মায়ের দেখা দেখি বাবার কাজগুলো করতে চায় সুখ। অন্যদিকে মায়া ব্যথা দেয় না মেয়েকে, কিন্তু আজ মায়ের দেরি হচ্ছে বলে তাড়াহুড়োই মেয়ের হাত থেকে মোজাটা টেনে নিতে চাইলে কেঁদে ওঠে সুখ বাধা দিয়ে বলে, আম্মু আমি 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 দাও। মায়া দিতে না চাইলে হৃদ বাধা দেয়, মেয়ের ওপর হাতে মোজাটা তুলে দেয় পরানোর জন্য। হৃদ ধৈর্য নিয়ে বসে রইল মেয়ের জন্য। সুখ এলোমেলোভাবে অনেকটা বার চেষ্টা করলেও বাবাকে মোজা পরাতে, কিন্তু ছোট মানুষ হওয়ায় তা করতে সফল হলো না। অবশেষে হৃদ মেয়ের হাত ধরে নিজেই মোজা পরে নিয়ে জুতা পরে সুখকে কোলে নিয়ে বসে মায়ের দিকে তাকালো। মায়া তাড়াহুড়োই করে চুল ঠিক করছে। বাড়িতে মেহমান চলে এসেছে, সে কেন এরকম শুধু শাড়িটা গায়ে জড়িয়ে ছিল, তখন চুল ঠিক করার সময় পর্যন্ত পায়নি। সুখ মার বিশাল বড় চুল দিকে তাকিয়ে থাকলো বেশ সময় নিয়ে। মায়ের চুল আগে থেকে আরও বড় হয়েছে বিগত বছরে। এবার তো হাঁটু ছেড়ে ফ্লোরে গড়িয়ে পড়ে মায়ের চুল। সুখ বাবার কোলে বসে মায়ের বিশাল বড় চুল দেখে হঠাৎ ঘাড় উঁচিয়ে হৃদের মুখের দিকে তাকিয়ে মায়ের দিকে ছোট্ট আঙুল তাক করে বলে, আম্মুর তত বড় চুল। হৃদ হেসে মেয়ের নাক টিপে বলে, আমার সুখেরও চুলও অনেক বড়। বাবার কথায় খুশি হয়ে গেল সুখ। নিজের কাজ সমান সিল্কি চুলগুলো আদো আদো হাত নাড়িয়ে হেসে কুটি কুটি হয়ে হৃদকে দেখতে দেখতে বলল, আমার চুল অত বলো। যথাযথ আয়োজনের সঙ্গে বিয়ে পড়ানো হলো মারিদের সাথে পরীর। মারিদ সুন্দরভাবে কবুল বলেছে স্বাভাবিকগত গম্ভীর মুখে, কিন্তু বিপত্তি বাঁচল পরীর বেলায়। সে কবুলের জায়গায় বারবার তবুল বলছে। প্রথমবার মায়া এই বিষয়টি ঠিক করে দিয়েছিল, কিন্তু পরের বার আর ঠিক করে দেয়নি। বাচ্চা মানুষ কবুলের জায়গায় তবুল বলবে, এটাই স্বাভাবিক। বড়দের সম্মানিতে সুন্দরভাবেই বিয়েটা শেষ হলেও মারিদ কপাল কুঁচকে অনেকটা সময় আদলে পরীর মুখটার দিকে তাকিয়েছিল। তার অবশ্য দুটো কারণ আছে। প্রথমটা হলো পরীর কবুলের জায়গায় তবুল বলাটা পছন্দ হয়নি। দ্বিতীয়টা হলো পরী দেখতে অনেকটাই তার মার মতন। এমনি বংশ আর একই রক্ত বলে কথা, একে অপরের চেহারার টানে তো। মারিদ আগে লক্ষ্য করলেও এতটা মনোযোগ দেয়নি এই বিষয়ে, কিন্তু আজ যেন বিষয়টি একটু বেশি চোখে পড়লো তার। কিন্তু সেটাও দীর্ঘস্থানীয় করতে পারলো না লজ্জায় আর জড়তার জন্য। স্বাভাবিক নাই দৃষ্টি সরিয়ে নিয়েছিল তখনই। মারিদের বিয়ে শেষ হতে হতেই বেঁকে বসলো আয়ন তার ছেলের তাকে আজকেই বিয়ে দিবে বলে। এতক্ষণ যাবৎ সে মারিদের বিয়ে শেষ হওয়ার অপেক্ষায় ছিল। বিয়ের কাজ শেষ হতেই এবার সেও জোরতালে লাফিয়ে ওঠে সুখের সাথে তার ছেলের বিয়ে নিয়ে। এতে সবাই আপত্তি জানাতে চাইলে সে জানায়, সুখের সাথে যেহেতু রাদিলের জন্মের আগে থেকেই বিয়ে ঠিক করা, তাহলে এখন বিয়ে দিতে সমস্যা কোথায়? তাছাড়া রিত যে তারা মানুষ, মারিদ বিয়ে নিয়ে ঝামেলা না করলেও মেয়ের বিয়ে নিয়ে ঝামেলা করবে না তার কি গ্যারান্টি আছে? তার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না বলে যদি পরে বেঁকে বসে তো? আয়নের কথা সত্যি প্রমাণ করে রিত সত্যি সত্যি বেঁকে বসলো মেয়ে বিয়ে দিবে না বলে।
এমনভাবে বেঁকে বসলো যে সে কারো মুখে মেয়ের বিয়ে নিয়ে কথা শুনতেও ইচ্ছুক নয়। মারিদকে নিয়ে মায়ের টেনশনের বিষয়টি না হয় হৃদ বুঝলো, কিন্তু তার মেয়ে, হৃদের মেয়ে তো একদম বাবার মতন মন মতন হয়েছে। তাকে নিয়ে হৃদের কোনো টেনশন নেই। বরং হৃদের মেয়ে যদি চায় সারা জীবন বিয়ে না বসাতে বাবার কাছে থাকবে বলে, তাতেও হৃদের আপত্তি নেই। তারপরও হৃদ এখন মেয়ের বিয়ে দিবে না। হৃদ রেগে মেয়েকে কোলে নিয়ে উঠে যেতে চাইলে বাধা দেয় আয়ন। সেও হার মানার পাত্র নয়, ছেলের বউ বলে কথা, এমনি তো ছাড়া যাবে না। হৃদের সাথে ছেলের বউ নিয়ে যুদ্ধ হবে এমনটা সে পূর্ব থেকে ধারণা রেখেছিল। এখন তো তাই হচ্ছে, তাহলে ভয় কিসের? আয়ন জোর খাটিয়ে হৃদের কাঁধে চেপে সোফায় সাথে ঠেসে ধরে বাধা দিতেই সুখ বাবার কোলে থেকে ভয়ে কেঁদে ওঠে। এই বুঝি আয়ন সুখের বাবাকে মারতে চাচ্ছে, এই ভেবে ভয়ে সুখ দুহাতে হৃদের গলা জড়িয়ে মুখ গুছে চিৎকার করে কেঁদে ওঠে। মেয়ের কান্নায় হৃদ সুখের পিঠে হাত বুলিয়ে আদর করে শান্ত গলায় চেষ্টা চালায় আয়নকে চোখ রাঙিয়ে শক্ত গলায় বলল, আয়ন ছাড়, ও ভয় পাচ্ছে। ছেড়ে দিব? আগে মেয়ের জন্য বিয়েতে রাজি হয়ে যা। দেখ আয়ন, আমি অমত করছি না, তবে আমার মেয়ে বড় হোক, তারপর ওর সম্মতি নিয়ে বিয়ে দেব। এখন ছাড়। হৃদের কথা আবারও অসম্মতি প্রকাশ করলো আয়ন অধৈর্যের গলায় শুধিয়ে বলল, একদম না। তোর ভেটকা মারা কথার চালচাতুরি আমি বুঝি না? বুঝি। আমাকে বোকা বানানো সম্ভব নয় আপাতত। ছেলের বউ আজকে আমি কনফার্ম করেই যাব। দেখ, তোর কাছে এমনি আমি অনেক ঋণ পাই। মনে আছে তোর বাসর ঘরে আমি কত উপকার করেছিলাম? হ্যাঁ, এখন তার সুদ আসলে ফেরত দে। নিজের মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিয়ে, নয়তো ছাড়াছাড়ি নাই। তুইও এখানে, আমিও এখানে। সারাদিন ধরে রাখবো, যতক্ষণ না পর্যন্ত মেয়ে বিয়ে দিবি ততক্ষণ। আয়নের কথায় হৃদ রাগে কটমট করে মায়ের দিকে তাকালো। সব কিছু মূলই তার বউ। না নাটক করে ছেলের বিয়ে ঠিক করতো, আর না এত কিছু হতো। হৃদেরই ভুল, ছেলের জন্য বিয়েতে সম্মতি দেওয়া ঠিক হয়নি। এখন ছেলের জন্য সম্মতি দিতে গিয়ে মেয়েকে ফাঁসিয়ে দিল। তার ছেলে মেয়েকে কি বোঝা মনে হয়ে গেছে তার কাছে? বড় হলে কি তাদের বিয়ে দেওয়া যেত না? এমন ছোট বয়সে কেন সে নিজের কলিজার টুকরো ছেলে মেয়েদেরকে অন্যের নামে দলিল করে দিবে? শত ছেলে মেয়ে নিজের কাছে থাকলেও অন্যের নামে দলিল করাটা তার কষ্ট লাগছে না বুঝি? বিশেষ করে মেয়ের বিয়েটা তার একটু বেশি কষ্ট লেগেছে। হৃদের রাগান্বিত মুখটা দেখে আস্তে করে হৃদের পাশ থেকে উঠে মায়ের শফিকুল ইসলামের পাশে গিয়ে বসে বলল ভয়ে। মায়ের নিজেও জানতো না এমন কিছু হবে। সে তো ছেলের ভালো করতে চেয়েছিল শুধু। এখন আয়ন যে এইভাবে বেঁকে বসলে সেটা কি মায়া জানতো? হৃদ মায়ের পাশে বসা শফিকুল ইসলামের দিকে তাকালো। আজ যেন হৃদ গম্ভীর মুখে বসা শফিকুল ইসলামের কষ্টটা বুঝতে পারছে। সেদিন ঠিক এমন করেই তো মায়াকে হৃদের সাথে বিয়ে দিয়েছিল তিনি বাধ্য হয়ে। তাহলে সেদিন তার কষ্টটাও ঠিক হৃদের মতোই হয়েছিল। এজন্যই কি শফিকুল ইসলাম হৃদকে তার সন্তান হওয়ার দোয়াটুকু করেছিল? তার কষ্টটা উপলব্ধি করার জন্য। রাদির বাবার পীড়াপিড়িতে ভীষণ বিরক্ত, না চাইতেও সে বিয়েটা করে নিল। কিন্তু সুখের কবুলের জায়গায় বারবার কাবুল বলাতেও অনেক বিরক্তি বোধ করছিল। কিন্তু সবশেষে যেটা সুন্দর হয়েছে সেটা হলো একবার ফের তারা নতুন আত্মীয় হলো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে। রাতের বেলায় হৃদ সকালের ঝামেলা মিটিয়ে রুমে গিয়ে দেখলো সুখ তখন অলরেডি বড় দোলনায় ঘুমিয়ে আছে। হৃদ মায়াকে রুমে কোথাও খুঁজে না পেয়ে বুঝতে পারলো মারিদের রুমে আছে। হৃদ ফ্রেশ হলো, কফি মেশিন থেকে কফির কাপ নিয়ে গিয়ে বারান্দায় দাঁড়ালো। আজ জীবনটা অনেক সুন্দর মনে হয় তার কাছে। পাওয়ার থেকে কিছু হারানোর ভয় হয় ভীষণ। বউটা তার জীবন রঙিন করে দিয়েছে প্রতিনিয়ত, সুখে সুখে ভরিয়ে তুলেছে সব কিছু। এত ভালোবাসা পেয়ে সে দিনকে দিন আরও দুর্বল হয়ে পড়ছে। হৃদ কফিতে চুমুক দিতে দিতে আরও কিছুক্ষণ মায়ের জন্য অপেক্ষা করেও যখন দেখলো মায়া আসছে না, তখন বিরক্তি নিয়ে সেও গেল মায়ের খোঁজে। প্রথমে গেল ছেলের রুমে, গিয়ে দেখলো মারিদ ঘুমিয়ে পড়েছে আর মায়াও রুমের কোথাও নেই। মায়াকে ছেলের রুমে না পেয়ে হৃদ ফের গেল কিচেনের দিকে। সেখানে গিয়ে মায়াকে ঠিকই পেল, হাতের কাজটা সারছে সে। হৃদকে অপেক্ষা করিয়ে মায়ের মেহমানদারিটা হৃদের পছন্দ হয়নি, তাই অনেকটা রাগেই এগিয়ে গিয়ে আচানক মায়ের হাত টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে একদিন বলছি না আমি বাসায় থাকলে তোমার সব কাজ করা নিষেধ? আমার কথা কানে চাই না? আমাকে অপেক্ষা করিয়ে কিসের এত কাজ তোমার? সার্ভেন্টরা কোথায়?
হৃদের কথায় মায়া বলে, আসলে বাসার সবার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আপনি রুমে যান, আমি আসছি, 5 মিনিট লাগবে। আর প্লিজ রাগ করবেন না, এখনই চলে আসবো প্লিজ। হৃদ রাগ চেপে চলে গেল সেখান থেকে। বেয়াদব বউটারে এত বছরেও একই জিনিস বলেও ঠিক করতে পারেনি, আর ঠিক হবে কিনা কে জানে। মায়া মারিদকে এক পলক দেখে নিয়ে রুমে এসে খালি বিছানাটা দেখে বুঝতে পারলো হৃদ বারান্দায় আছে। তাই আস্তে করে রুমের দরজা লক করে বারান্দায় যেতেই হৃদ মায়ের উপস্থিতি বুঝে পেছন থেকে মায়ের হাত টেনে সামনে এনে মায়ের কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আস্তে করে বলে, আজও আমার উপরে তোমার কাজটাই থাকলো। তোমার কাছে আমার গুরুত্বটা সবসময় পড়ে থাকে কেন হৃদ? হৃদের চাপা অভিযোগের কারণটা মায়া বুঝতে পেরে সামনের দিকে ঘুরে হৃদের পেট জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে রাখতে মায়া বলে, আপনার থেকে গুরুত্বপূর্ণ আমার জীবন কখনোই কিছুই ছিল না মিস্টার ভিলেন। সর্বদা আপনিই ছিলেন প্রথম প্রায়োরিটি। আমার এত যুদ্ধ, এত কিছু শুধু আপনার জন্য। আপনাকে নিজের কাছে বাঁধতে চাই বলে আমার এত যুদ্ধ করে সন্তানদের জন্ম দেওয়া। আমি আপনাকে সবসময় বলতে না যে আপনাকে দিয়ে কেন আমার হয় না, কেন আমার সন্তানদের লাগবে। আসলে আমার আপনাকে দিয়েই হয়, কিন্তু আপনি আমার হয়ে থাকতে চান না বলেই আমার সন্তানদের জন্ম দেওয়া। আপনি আমাকে বিয়ে করেও উগ্রবাদী জীবন ছাড়েননি। নিজের জীবনে মায়া না করে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়তেন অনায়াসে। দিনের পর দিন আমাকে ছাড়াও একা থাকতে পারতেন দেশের বাহিরে। এজন্যই মূলত আমি বারবার সন্তান নেওয়ার চেষ্টা করেছি। সফল হয়েছে আজ, কারণ আজ আপনি আমাদের ছেড়ে এক রাতের জন্যও কোথাও যেতে চান না। আপনার দিনটা শত ব্যস্ততায় কাটলেও আমাদের জন্য সময় বের করেন আপনি, কারণ আপনার ভালো লাগে না নিজের ছেলে মেয়েকে ছাড়া। আর এটাই আমার সব থেকে বড় পাওয়া। আগে আপনার কথা ছিল জীবনের চলার পথে সংঘর্ষে মৃত্যু আসতেই পারে, সেটা অস্বাভাবিক কিছুই না, কিন্তু এখন আপনি সকল সংঘর্ষ পেরিয়ে নিজেকে সেফ রাখতে চান আমাদের জন্য। কারণ এখন আপনার দুর্বলতা বেশি, তাই দায়িত্বটাও বেশি। আপনি জীবনে মায়ের পড়ে গেছেন সন্তানদের সান্নিধ্য পেয়ে। এজন্য আপনি সন্তানদের জন্য হলেও নিজের উপর আসা সকল বিপদ কাটাতে চান। আর এখানেই আমি জিতে গিয়েছি মিস্টার ভিলেন, কারণ আমি পেরেছি আপনাকে সংসারে জীবনে বাঁধতে। আমার তো শুরু থেকে আপনি ছিলেন গুরুত্বপূর্ণ। আপনাকে ছাড়া আমি জীবনে দ্বিতীয় কিছু দেখিনি। সর্বদা আপনি আমার প্রিয় মিস্টার ভিলেন ছিলেন। খুব ভালোবাসি আপনায়। এতগুলো ভালোবাসা মিস্টার ভিলেন। মায়ের অনুভূতির অন্তরালে হৃদ ঠাস করে মায়ের কোলে তুলে নিতে চায়। মায়ের চমকে উঠে হৃদের গলা জড়িয়ে ধরে খানিকটা উত্তেজিত গলায় বলে, কি হয়েছে? এভাবে কোলে নিলেন কেন? নামান। আমার বউ আদর পেয়েছে বড্ড। এই মুহূর্তে বউকে আদর না করলেই নয়, বুঝলে? একদম না, আমি এখনো অসুস্থ, ছাড়ুন আমায়। মায়ের কথায় হৃদ সন্দেহে কপাল কুঁচকে তাকায়। 10 দিন পর্যন্ত কিসের অসুস্থতা তোমার শুনি? আপনি আমার অসুস্থতার হিসাবও রেখেছেন? তো রাখবো না বউ আমার, হিসাবটা তো আমারই রাখতে হবে, তাই না? আর হৃদের কথায় মায়া মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে লজ্জায় বলে, জানি না, কিন্তু আমার 10 দিন পর্যন্তই অসুস্থতার দিন চলে। ছাড়ুন এবার, আমি সুস্থ হইনি। হৃদ শুনল না মায়ের কথা, বরং মায়াকে নিয়ে রুমে যেতে যেতে বলল, দরকার নেই সুস্থ হওয়ার। আমার জিনিস আমি নিজে চেক করে নিব কতটা সুস্থ আর কতটা অসুস্থ আছেন আপনি। সকলেই খানবাড়িতে উপস্থিত। আজ মারিদ, রাদিফ আর ইরফাত চলে যাবে দেশের বাহিরে। মারিদের সুইজারল্যান্ডের ফ্লাইট রাত 2টোয়, রাদিল ও ইরফাদের 11টায়। এখন রাত 8টা। হৃদ মারিদকে নিয়ে যাবে আর আয়ন, ইরফাতও রাদিলকে নিয়ে যাবে। সবার থেকে বিদায় নেওয়া শেষ 3 ছেলের। একটু পরেই বের হয়ে যাবে। হৃদ এত সকাল সকাল বের হতো না, তবে ছেলের মাইন্ড ফ্রেশ করার জন্য নিজের সাথে কিছুক্ষণ রাখতে চায় একান্তভাবে। সেজন্য সকাল সকাল বের হওয়া, নয়তো তার বউ, পাগল বউ আরও কেঁদে কুটে ছেলের মাথা খাবে। আসিফ পরপর 3টা গাড়ি বের করলো। একটা আয়নদের জন্য, অন্যটা হৃদের জন্য, তৃতীয়টা বডিগার্ডদের জন্য। খানবাড়িতে উপস্থিত বড়রা সবাই ছেলের জন্য কষ্টের চাপ চোখে মুখে দেখা গেল, শুধু সুখ আর পরিবাদে। তারা মূলত বুঝতেই পারছে না এখানে কিছু হচ্ছে, তাই নিজের মতো করে দৌড়াদৌড়ি খেলে যাচ্ছে একে অপরের সাথে। রাদিল তখন সোফায় বসেছিল রেডি হয়ে, একটু পরেই বের হয়ে যাবে এই বলে মনোযোগ সব হাতের ছোট ব্যাগটাতে ছিল। আর কী কী নিবে সেটাও চিন্তায় কপাল কুঁচকে ভেবেছিল। দেখতে দেখতে ঠিক তখনই কোথা থেকে সুখ দৌড়ে এসে তার পাশে বসতেই রাদিল বিরক্তি ভঙ্গিতে চোখ তুলে আশেপাশে তাকালো। এই মেয়েটা যখন তখন তার আশেপাশে এসে দাঁড়ালে তার বড্ড লজ্জা লাগে। এখন তো সবাই সরাসরি সুখকে রাদিলের বউ বলেই ডাকে, এতে রাদিলের ভীষণ লজ্জা লাগে। এখন যদি বড়রা কেউ তাদের দুজনকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে, তাহলে নিশ্চয়ই ভাববে রাদিল যাওয়ার আগে আলাদাভাবে বউকে দেখে যাচ্ছে। সত্যি কি তাই? মোটেও না। রাদিল একদমই আলাদা ফালাদা সময় টময় চায় না এমন বজ্জাত মেয়ের সাথে।
তার বাবাকে এমন ভোলাভালা চেহারা দেখিয়ে রাদিলকে বিয়ে করে নিয়েছে, সেটা রাদিল সারা জীবন ভুলবে না। এখন নিশ্চয়ই নতুন কোনো ফন্দি এসেছে তার কাছে। রাদিল বিরক্তি নিয়ে সুখকে বলে, কি চাই, এখানে কেন এসেছিস? সুখ রাদিলের হাত চেপে ধরে রাখা সুখের ম্যাজিক বলটার দিকে তাকালো। এটা সুখের বল, সে রাদিল থেকে নিতে চায় বলে এখানে এসেছে মূলত। আমার বল দাও। রাদিল নিজের হাতে চেপে ধরে রাখা সুখের ম্যাজিক বলটার দিকে তাকালো। এটা সে ইচ্ছাকৃতভাবে নিজের ব্যাগে ঢুকিয়েছে নিজের সাথে নিয়ে যাবে বলে, কিন্তু এই বজ্জাত মেয়ের চোখ ঠিকই পড়ে গেছে বলের উপর। এখন রাদিল বলটা না দিতে চাইলে নিশ্চিত কেঁদে কুটে সবাইকে বলে দিবে বলটার কথা, এতেও তার লজ্জা। আর রাদিল বলটার তার ব্যাগে ঠাস করে ঢুকিয়ে ফেলে বলে, এটা তোর না, আমার বল, যা এখান থেকে। জলজান্ত মানুষ চোখে পড়ছে না, আসছে বল নিতে। আমার বাবাকে পটিয়েছে আমাকে বিয়ে করলি, আমি তখন কিছু বলেছি? এখন আমি তোর একটা বল নিলেই সমস্যা কোথায়? নাকি আমার শ্বশুরের মেয়ের কোনো কিছু আমি ধরতে পারবো না? কিন্তু তুই ঠিকই আমার বাবার ছেলেকে নিজস্ব সম্পত্তি মনে করে চালাবি, কোনটা? সুখ রাদিলের কথার অর্থ বুঝতে না পেরে ড্যাব করে রাদিলের হাতের দিকে তাকালো। মূলত সুখের প্রথম থেকে দৃষ্টি ছিল রাদিলের ব্যাগের ভেতরে থাকা তার জিনিসপত্রগুলোর দিকে। এই তো দেখা যাচ্ছে রাদিলের ব্যাগ ভর্তি সুখের খেলাধুলা নয়তো কসমেটিক্সের জিনিসপত্র। এইগুলো সব সুখের। সুখ খুব ভালো করে চেনে নিজের জিনিসপত্রগুলো। রাদিল সুখের দৃষ্টি বুঝে নিজের ব্যাগের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ব্যাগের চেনটা লাগিয়ে নিতে এবার সুখ রাদিলের মুখের দিকে তাকালো ডাগর ডাগর চোখ তুলে। দুজনের চোখ মিলতেই সুখ নিজের জিনিস চেয়ে রাদিলকে বলল, আমার দিনির দাও। রাদিল দিল না, বরং সতর্ক চোখে আশেপাশে তাকিয়ে ব্যাগটা নিজের পেছনে লুকিয়ে ফেলে সুখকে বলল, চুপ, তোর কিছুই নেই আমি বেয়াদব মেয়ে। এই জিনিসপত্রগুলো আমার ছোট বউয়ের, খবরদার নজর দিবি না আমার বউয়ের জিনিসে, যা এখান থেকে। রাদিলের ধমকে খেয়ে সুখ সেখান থেকে চলে যেতে নিলে রাদিল ফের সুখকে ডেকে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, দেখ, ভোলাবেলা চেহারা দেখিয়ে আমার বাবাকে পটিয়ে আমাকে বিয়ে করেছিস, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আমার সুন্দরী বউ চাই না। তারপরও তুই সুন্দরী হলি, তাই আমার শর্ত একটাই, আমি দেশে ফিরতে ফিরতে তুই সুন্দর থেকে একদম কালো হয়ে যাবি, কেমন? দিনে 2বার নিয়ম করে রোদে দাঁড়িয়ে থাকবি কালো হওয়ার জন্য। কিন্তু খবরদার, বড় হয়ে যদি আমি দেশে ফিরে দেখেছি তুই সুন্দরী হয়ে আমার টেনশন বাড়িয়েছিস, তাহলে তোর হিটলার বাপ ভাইকে মানব না, থাপড়িয়ে গাল ফাটিয়ে দিব, মনে রাখিস। এবার যা। সুখের চলে যাওয়ার অপেক্ষা না করে সে নিজেই উঠে গেল। যেতে যেতেও সুখের বাম হাতের আম ছিনিয়ে নিয়ে গেল সুখকে কাঁদিয়ে দিয়ে। অবুঝ সুখ রাদিলের আম ছিনতাই নিয়ে যাওয়াতে কেঁদে কুটে বুক ভাসালো। সেই কান্না শান্ত হলো বাবার কোলে গিয়ে। মারিক নিজের ব্যাগপত্র গুছিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলো পরী সিঁড়ির গলায় পুতুল হাতে বসে খেলছে একা একা, মনোযোগ সব তার পুতুলকে নিয়েই। পুতুলের গায়ের জামাটাও পরীর জামার সাথে মিল রেখে পরা। মারিক পরীকে এক পলক দেখে পাশ কাটিয়ে চলে যেতে গিয়েও কি মনে করে ঘুরে তাকালো পরীর সুন্দর মুখটার দিকে। এই তো ছোট্ট পরী হাসছে পুরো তার মায়ের মতন করে। মারিক কি মনে করে হাতের ব্যাগটা ফ্লোরে রেখে পরীর নাম ধরে রাখলো নিজের কাছে। পরী প্রথমে মারিদের ভয়ে আসতে না চাইলেও পরে ঠিকই আসলো যখন মারিক ব্যাগ থেকে পরীর জন্য চকলেট বের করে দিল। মারিদের দিকে তাকাতে তাকাতে চকলেটগুলো নিল হাতে ভয়ে ভয়ে। মারিককে নিয়ে তার ছোট্ট মনে একটা ভয় ঢুকে গেছে মারিক সেদিনকার ধমকের পর থেকে। সহজে মারিদের সামনে আসতে চায় না পরী। মারিদ সেটা বুঝেও না বোঝার মতো করেই থাকে, কিন্তু আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে বলে হয়তো একটু ভালো ব্যবহার করছে পরীর সাথে। মারিক পরীর হাতে চকলেটগুলো দিয়ে পুনরায় ব্যাগটা হাতে তুলে নিলে পরীকে উদ্দেশ্য করে বলে, পড়াশোনা শেষ করতে যাচ্ছি আমি, আমাকে ঠিকঠাক পড়াশোনা করতে দিবি। তুই এখন ছোট তাই কিছু বলার নেই, কিন্তু বড় হয়ে আমাকে বাড়তি টেনশন দিবি না একদম, কারণ আমার টেনশন নিতে পছন্দ না। আমার আম্মু মনে করে আমি গুড বয়, কিন্তু আমি হলাম বাবার ছেলে, বাবার রক্ত আমার রন্ধ্রে রন্ধ্রে। কতটুকু ভালো ছেলে আপাতত সেটা বলতে পারছি না, তবে কতটুকু খারাপ আমি সেটা তুই নিশ্চিত বুঝবি আশা করছি। আরেকটা কথা, তোর ভালো থাকার দোয়াটা আপাতত করে যাচ্ছি, তবে তোর বড় হওয়ার সাথে সাথে আমার ভালো থাকাটা তোর জন্য জরুরি, কারণ আমি ভালো থাকলে তোরা সব কিছু ভালো হবে। এখন আসছি, ভালো থাকিস, বাই। মারিক চলে গেল। পরী সেদিকে কিছু সময় তাকিয়ে ফের নিজের খেলায় মন দিল। ঘন্টা খানিকের ভিতর হৃদ মারিককে নিয়ে সুইজারল্যান্ড আর আয়ন রাদিল ও ইরফাতকে নিয়ে লন্ডন চলে গেল। কয়েকদিনের ব্যবধানে আয়ন ও হৃদ দুজনেই ফিরে আসলে দেশে ছেলেদের রেখে। তারপর দিনগুলো চাওয়া পাওয়া আর অপেক্ষার মধ্যে গেল একে অপরের জন্য। ফাইনালি ইটস আ হ্যাপি এন্ডিং। সো সবাই অনেক টেনশনে পড়ে গিয়েছিল যে এটার স্যাড এন্ডিং হবে কি হ্যাপি এন্ডিং হবে, মাঝখানে যেহেতু টানাপোড়েনের অনেকটা পর্ব গিয়েছে।
সো এটা আসলে হ্যাপি এন্ডিং ছিল অ্যান্ড আই এম ভেরি অবসেসড উইথ দিস নভেল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার মতো করে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন যে আপনাদের কেমন লেগেছে। আর হচ্ছে হৃদমায়ের সঙ্গে তো অবশ্যই কম্পেয়ার করবেন, কারণ আমার হৃদমায়ের থেকে এটা বেশি অবসেসড আমি আর কি, মানে আমার পার্সোনাল রেটিং অনুযায়ী আর কি। সো যাই হোক, তো আজকে এটা শেষ হইল। আশা করি আমাকে ভুলে যাবেন না। নেক্সট আবার যে উপন্যাস আসবে, ও হ্যাঁ, নেক্সট উপন্যাস আসবে হচ্ছে তোমাতেই আসক্ত। তো ওই উপন্যাসটা আসলে আবার আপনাদের সাথে আমার কমেন্টে কথা হবে। আমার ভালোই লাগে মানুষের সাথে কন্ট্যাক্ট করতে আর কি। তো যাই হোক, আজকে এটার সমাপ্তি হইল। তো সবাইকে আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর সকলের জন্য আমারও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। টাটা।